আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে ৭৫ দিনের ফ্রি আয়োজন সেখানের গণিতের ৫ নম্বর ক্লাসে আপনারা খাতা এবং কলম নিয়ে উপস্থিত হয়েছেন, এটা আমি আশা করছি। আজকের ক্লাসে আমরা ১৪১ থেকে ১৭৫তম প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে নোট করতে আপনাদেরকে বলেছি, নোট করবেন আশা করি, কারণ নোট যদি না করেন তাহলে কিন্তু এই ক্লাসগুলো থেকে আপনারা খুব বেশি উপকৃত হইতে পারবেন না। সাময়িক এখনও উপকৃত হতে পারবেন, কিন্তু এটা ব্রেনে রাখতে পারবেন না, কেউই রাখতে পারে না। তো নোট করলে কি হয়, যেইটা আপনার ব্রেন থেকে হারিয়ে যাবে সেইটা নিজের নোট থেকে আপনি রিক্যাপ করতে পারবেন খুব দ্রুত। আপনি এইটা নোট যদি না করেন তাহলে আবার ১ ঘন্টার পড়াশোনা আবার ১ ঘন্টাই করতে হবে আজ থেকে ২ মাস পরে। কিন্তু নোট থাকলে যেটা হয়, ১ ঘন্টার পড়াশোনা আপনি মাত্র ১০ মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এটা নিজের নোট, এবং নিজের নোট অনেক বেশি প্রিভিয়াস কথা মনে করিয়ে দিতে পারে। ধরুন আপনার একটা নোট আছে, এটা আপনি ১ বছর আগে করেছেন, খুব ভালো করে মনোযোগের সহিত করেছেন। এখন যদি আপনার ওই নোটটা আপনি বের করেন এবং সাপোজ ধরেন আপনি ডায়েরি লেখেন, তো ১ বছর আগে ডায়েরিটা যে আবেগ নিয়ে লিখেছেন, ১ বছর আপনি ওই ডায়েরিটা খুলেননি, কিন্তু ১ বছর পরে যখন ডায়েরিটা খুলবেন প্রত্যেকটা পাতা পড়বেন আর আপনার ওই আবেগটাও আপনার ব্রেন রিক্যাপ করতে পারে। এটা নিজের নোটেই সম্ভব, আর একজনের নোটে এটা সম্ভব হয় না, এই জন্য নোট করতে বলি। যারা ক্লাসে আস্তে আস্তে করিয়েন, আমি কিন্তু বলেছি যে জোরে করার গণিতটা একটু জোরেই শিখতে হবে। আপনার ব্রেন প্রথমে এইটা কানেক্ট হইতে পারতেছে না, কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে কেন কানেক্ট হচ্ছে না, এবং এই যে দ্রুততার সাথে ব্রেনকে যখনই কানেক্ট করতে পারবেন তখন দেখবেন যে আপনাদের মধ্যে অধিকাংশ পারতেছে কানেক্ট করতে। ধরেন ৮০% খুব ভালোভাবে কানেক্ট করতে পারতেছে, ১০% মাঝে মাঝে সমস্যা, মাঝে মাঝে কানেক্ট করতে পারে, আর ১০% পারতেছেন না। তো এই যে ৮০% যে পারতেছে, তাদের আসলে ওই সক্ষমতাটা হয়ে গেছে। আপনার ওই সক্ষমতার জায়গায় যাইতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব অল্প সময়ে অনেক বেশি সমাধান করতে হয়, ব্রেন অনেক ডাইনামিক হইতে হয়। সো এর মাধ্যমে কিন্তু এটাও কিন্তু একটা প্রসেস, ট্রেনিং প্রসেস। আপনি এই জোরে কথাগুলো ধরার অভ্যাস করার মাধ্যমে আপনার ব্রেনকে ডাইনামিক করতে পারবেন। আচ্ছা, এক ভাই দেখি যুক্ত হয়েছে ইউনাইটেড স্টেটস অফ রংপুর থেকে। রংপুরের কয়টা স্টেটস বলেন? তাহলে রংপুর যদি ইউনাইটেড স্টেটস অফ রংপুর হয়, তাহলে আপনার বৃহত্তর যদি রংপুর চিন্তা করেন, তাহলে রংপুরের স্টেট কয়টা হবে? রংপুর বিভাগে কয়টা জেলা আছে বলেন দেখি। ক্লাসের রুটিন আছে কি স্যার? অবশ্যই আছে। যে গ্রুপে আমাদের প্রথম কমেন্টে দেওয়া হচ্ছে লিঙ্ক থেকে আপনার হচ্ছে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিন যদি গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, সিক্রেট গ্রুপে। আর না হলে বলি, তারপরে বলতেছি, শনি সোম বুধ সন্ধ্যা 6:30টায় সাধারণ জ্ঞানের ক্লাস লিখে নেন। শনি সোম বুধ রাত 8:30টায় ম্যাথের ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় বাংলা ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 ইংরেজি ক্লাস। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথমটা আজকে শুরু হচ্ছে ১৪১ থেকে ১৭৫। প্রথম যে প্রশ্নটা ১৪১ নাম্বার, সেই প্রশ্নটায় রয়েছে হচ্ছে আমার মানসিক দক্ষতা। কি বলতেছে? ABC = ZYX। যদি আপনি খুব দ্রুত ব্রেনকে কাজ করাইতে চান, তাহলে পরীক্ষার হলে যেখানে পারবেন সাদা পেন ছোট ছোট করে ABCD দ্রুত যদি লিখে নেন, ABCDEFGHLMNOPQRSTUVWXYZ। আমরা কি ভুল করেছি? কোথাও কি 6টা লিখেছি? হ্যাঁ, এই যে এখানে 6টা দিয়েছি, কারণ 26টা। তো 26টা লিখতে আপনি 15 সেকেন্ডের মধ্যে লিখে ফেলতে পারবেন। 15 সেকেন্ডে 26টা লিখে ফেলতে পারবেন। লিখলে কি জিনিসটা হবে, আপনি দ্রুত এই সিমিলারিটি বের করতে পারবেন। দেখেন আমি কিভাবে করতেছি, এটা একটু অনুসরণ করবেন। এ আছে ABC = ZYX, এখানেও 3টা বর্ণ, এখানেও 3টা বর্ণ। তো খুব স্বাভাবিকভাবে আপনার চিন্তা আসতে হবে যে প্রথমটার সাথে রিলেটেড, দ্বিতীয়টার সাথে, তৃতীয়টার সাথে। দেখেন প্রথমটা রিপ্লেস হয়েছে সবার শেষেরটা দিয়ে।
বি রিপ্লেস হয়েছে শেষ থেকে দ্বিতীয়টা দিয়ে, শুরুর দ্বিতীয়টা শেষের দ্বিতীয়টা। সি রিপ্লেস হয়েছে শুরুর এটা 3 নাম্বার, শুরু থেকে শেষ থেকে 3 নাম্বারটা দিয়ে। যদি এই রকমই হয় তাহলে বলতেছে জি আই ভি ভি। তো জি কত নাম্বার? এই যে জি কত নাম্বার? 1 2 3 4 5 6 7 নাম্বারটা। তাহলে জি কত দ্বারা রিপ্লেস হবে? শেষ থেকে 7 নাম্বারটা দিয়ে 1 2 3 4 5 6 7 টি দ্বারা রিপ্লেস হবে। তাহলে জি রিপ্লেস হবে টি দ্বারা। এবং 7 8 9 আই হচ্ছে কত নাম্বার? 9 নাম্বারটা। তাহলে শেষ থেকে 9 নাম্বারটা কত? 8 9 8 দ্বারা রিপ্লেস হবে। এবং ভি দেখেন, এরপরে ভি দেওয়া আছে। তাহলে আমরা দেখছি শুরুটা রিপ্লেস হচ্ছে শেষটা দ্বারা, অর্থাৎ শেষটা রিপ্লেস হচ্ছে শুরুটা দ্বারা, মানে ভাইস ভার্সা। তাহলে ভি আছে আমাদের শেষের দিক থেকে কয় নাম্বার? 1 2 3 4 5। তাহলে ভি রিপ্লেস হবে শুরুর দিক থেকে 5 নাম্বারটা ই। তাহলে দুইটাই ভি, যেহেতু দুইটাই হচ্ছে আমার ই, তাহলে টি আর ডবল ই, ট্রি হচ্ছে। তো বুঝতেই পারতেছেন, এটা যদি আপনি শুধু ব্রেন দিয়ে চিন্তা করতেন যে কোনো পরীক্ষার হলে, আমি কিন্তু এটা বললাম যে এই যে এবিসিডি দিয়ে যদি থাকে তাহলে খুব 15 সেকেন্ডে, এবার আপনি বাসায় কত দ্রুত এবিসিডি জেড পর্যন্ত 26টা লিখতে পারেন। যেমন আমি ধরছি অ্যাপ্রক্সিমেটলি 15 সেকেন্ড, আপনি এটা 10 সেকেন্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন খুব ফাস্টলি। কারণ এগুলো ভালো করে লিখতে হবে তা না, আপনি বুঝতে পারলেই হইলো। এ বি সি ধরেন লিখতেছেন এ বি সি ডি ই এফ জি, এরকম করে কোনো মতো বুঝতে পারলেই হইলো, দ্রুত, যত দ্রুত পারা যায়। এবার দেখেন এই টপিকটা দেখেন, আমি 2টা প্রশ্ন নিয়েছি যেন এই টপিকে অনেকের অনেক সমস্যা মনে করেন। আমি সব সময় বলি যে এই জাতীয় প্রশ্ন নিজে দোকানদার হয়ে যাবেন। এই প্রশ্নটা গত ক্লাসে আমরা একটা প্রশ্ন নিয়েছিলাম এইরকম। এইটা দেখেন, টাকায়, টাকা সাধারণত যখন টাকায় বলতেছে, মানে টাকা এটা উল্লেখ করা নাই, এটা সাধারণত 1 টাকা দিয়ে বোঝায়, 1 টাকা। তার মানে টাকায় 3টি করে আম কিনে, 3টি করে আম ক্রয় করে, এটা কিন্তু টাকায় দিয়ে 100 টাকাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার নিজের ধরার উপরে। কিন্তু বলছে টাকায় 3টি করে আম কিনে, 3টি করে আম কিনে টাকায়, ওই টাকাতে, যে টাকাতে আপনি 3টা আম কিনেছেন ওই টাকাতে বিক্রি করার সময় 2টা বিক্রি করছেন। তো আমরা টাকাকে 1 টাকা ধরলাম। তার মানে আমি দোকানদার, আমি কেনার সময় 1 টাকায় 3টা আম কিনেছি, বিক্রি করার সময় টাকাতে 2টা বিক্রি করলে বলতেছে শতকরা কত লাভ হবে। এবার চিন্তা করেন, 1 টাকা দিয়ে 3টা আম কিনেছি, আমি 2টা আম বিক্রি করছি 1 টাকায়, আমার কাছে কয়টা আম আছে? 1টা। এই আমটা তো আমি তো যে টাকা দিয়ে কিনেছিলাম ওই টাকা উঠাই ফেলছি, মানে আমার মূলধন উঠে গেছে। দোকানদাররা কি চিন্তা করে, যখন আপনারা মধ্যস্থতা মনে করেন, এগুলো আসলে ওই যে হাটের দিনের যে সকল ব্যবসায়ীরা, ওরা ওই যে হাটে কিনবে ওই হাটেই বিক্রি করবে, ঠিক আছে? আপনি বাজারে গেছেন, আপনি কিনবেন, বিক্রি করবেন, আপনার লাভ লোকসান আপনি হচ্ছে ক্যালকুলেট করবেন। তাহলে 1 টাকা দিয়ে 3টা কিনেছেন, 1 টাকা দিয়ে 2টা বিক্রি করছেন, যে টাকা খরচ করছিলেন ওই টাকা উঠে গেছে, আপনার কাছে আছে 1টা, এই একটা আপনার লাভ, এই একটা আপনার লাভ। দেখেন তাহলে একটা লাভ বিক্রি করার সময় 1 টাকায় বিক্রি করতেছেন, বিক্রি করার সময় 2টির দাম কত? 2টির দাম 1 টাকা। তাহলে ওই যে একটা আপনার কাছে অবশিষ্ট আছে, একটার দাম কত? ½ টাকা। এই ½ কিন্তু আপনার লাভ, বুঝতে পারতেছেন কিনা? আপনি 1 টাকা দিয়ে 3টা কিনেছিলেন, 1 টাকা দিয়ে 2টা বিক্রি করে দিচ্ছেন, আপনার কাছে একটা আম আছে, ওইটা আপনার লাভ, যেই টাকা দিয়ে বিক্রি করবেন ওইটাই আপনার লাভ। তাহলে এই বিক্রির দাম অনুযায়ী তো আপনার, কারণ বিক্রির রেট হচ্ছে টাকায় 2টা, তাহলে ½ টাকা আপনার লাভ হচ্ছে। ইনভেস্ট কয় টাকা ছিল? 1 টাকা ইনভেস্ট ছিল। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ, লাভ ডিভাইডেড বাই মূল গুণন 100%। তাহলে লাভ হচ্ছে ½ টাকা, মূল হচ্ছে 1 টাকা গুণন 100%। তার মানে নিচে 1 আছে, মানে ½ গুণন 100%, 50% লাভ। বুঝতে পারতেছেন? এটা কিন্তু খুব দ্রুত, আমি আপনাকে অনেক কথা বললাম বুঝানোর জন্য, দ্বিতীয়টাতে আর বুঝানো সময় নেই, আপনি যদি ধরতে পারেন। বলতেছে টাকায় 5টি দরে কমলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে, তার মানে 1 টাকা দিয়ে 5টা কিনেছিলাম, বিক্রি করার সময় 4টা বিক্রি করছে 1 টাকা দিয়ে, তাহলে যে টাকা ইনভেস্ট করছিলাম ওই টাকা আমার উঠে গেছে। আমার কাছে অবশিষ্ট কয়টা আছে বলেন? 1টা অবশিষ্ট আছে, ওই একটা আমি যে টাকা দিয়ে বিক্রি করবো ওইটাই আমার লাভ। তাহলে বিক্রি করার সময় আমি 4টির দাম কত? 4টির দাম হচ্ছে 1 টাকা,
আর আমার কাছে অবশিষ্ট একটা আছে, তাহলে ওই একটার দাম আমি কত পাবো? 1/4 টাকা। 1/4 টাকা। একে যদি আমি ভগ্নাংশ করে দশমিক করে নেই তাহলে 25 টাকা, 0.25 টাকা, মানে 25 পয়সা। তাহলে শতকরা লাভ কত হবে বলেন তো? শতকরা লাভ হবে এই যে লাভ ডিভাইডেড বাই মূল হচ্ছে 1 টাকা গুণন 100%, 25%। বুঝতে পারতেছেন? এই সূত্রতে লাভ ডিভাইডেড বাই, এটা কিন্তু আমরা মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে প্রত্যেক দিনই করতেছি। খুব সুন্দর, অনেকেই বের করতে পারছেন। আমাকে বলেন যে বুঝতে পেরেছেন কিনা। না হলে এইটার কিন্তু আমার ক্রয় মূল্য 1/5, বিক্রয় মূল্য 1/4 দিয়ে কিন্তু বড় ম্যাথ মাথার মধ্যে আনতে হবে। যদি আপনি দোকানদার হন তাহলেই কিন্তু আপনাকে কি করতে পারবেন? খুব দ্রুত করে ফেলতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানাবেন। ক্লাসটা সকলের উদ্দেশ্যে আপনারা একটু শেয়ার করে দিতে ভুলবেন না। যে বললেই শেয়ার দিবেন, না বললে দিব না। যদি বলতাম যে শেয়ার দিয়ে ডান লিখেন তাহলে হয়তো অনেকে শেয়ার দিতে, না হলে দিতে ভালো লাগে না, এরকম করিয়েন না। ঠিক আছে, আমি একটু হয়তো কম বলি। আচ্ছা, এবারে আসেন, এই ম্যাথগুলোকে সবসময় কিন্তু আমি ভেঙে করতে বলেছি। একদম মানে খুবই সিম্পলভাবে চিন্তা করবেন। আমরা ম্যাথের মধ্যে ঢুকে যেতে হবে। বলতেছে শতকরা মানে 100, শতকরা মানে 100, বার্ষিক মানে বছর, 1 বছরে 5 টাকা। তার মানে 100 টাকাতে আমাকে 5 টাকা লাভ দিবে সুদে। 640 টাকা রাখছি ব্যাংকে। রাখার পরে 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস, তার 6 মাস মানে আরো অর্ধেক বছর, 2.5 বছর পরে কত সুদ পাওয়া যাবে? এবার একটু চিন্তা করেন। 640-কে 600 প্লাস 40 লেখা যায় কি যায় না? আপনি বলবেন লেখা যায়। তাহলে 100 টাকাতে যদি 5 টাকা হয়, 600 টাকাতে 6 গুণন 100, তাহলে 5 30 টাকা আমরা কি পাবো? এই 600 টাকাতে বছরে হচ্ছে সুদ পাবো। এই যে 100 টাকাতে যেহেতু 5 টাকা। এবার দেখেন তো, 100 টাকাতে যদি 5 টাকা হয়, 40 টাকাতে কয় টাকা হবে? ক্যালকুলেশনে কিন্তু আপনার খুব ডাইনামিক হইতে হবে ভাই। কারণ 100-কে আপনি 20 দিয়ে 5-20-এ 100, 5-20-এ 100। কেন আমি এই কাজটা করলাম? কারণ 40-কে আমি কি করতে পারি? 20 গুণন 2 করতে পারি। ঠিক আছে, তাহলে 5-20-এ 100, তার মানে 100 টাকাতে যেহেতু 5 টাকা, তাহলে প্রতি 20 টাকাতে আসলে 1 টাকা করে। ব্যাপারটা বুঝেন। এই বুঝটা পর্যন্ত আপনাকে মানে বুঝ যদি না আসে, না ধরতে পারেন, তাহলে আপনাকে কি একটু চেষ্টা করতে হবে, সংখ্যাটা ভালো করে বুঝতে হবে। মানে সংখ্যার উপরে ভালো আপনার কি থাকতে হবে? দক্ষতা থাকতে হবে। সরলীকরণে ভালো দক্ষতা থাকতে হবে। এই জন্য সংখ্যার উপরে আমার ইউটিউবে আমাদের যে ইএম জব চ্যানেল থেকে কিন্তু সংখ্যার উপরে পুরো প্লেলিস্ট আপনি করে আসতে পারেন। ঠিক আছে, তাহলে কি বলতেছে? এই যে 5 টাকা, 100 টাকাতে 5 টাকা, তার মানে 20 টাকাতে 1 টাকা, তাহলে 40 টাকাতে কয় টাকা? 2 টাকা। তাহলে 1 বছরে কত পাবেন বলেন তো? 30 আর 2 যোগ করলে 32 টাকা। 1 বছরে যদি 32 টাকা হয়, তাহলে 2 বছরে 32 দুগুণে 64 টাকা। আর 1 বছরে যদি 32 টাকা হয়, 6 মাস মানে 12 মাসে যদি 32 টাকা হয়, 6 মাসে অর্ধেক টাকা, তার মানে 16 টাকা। 64 আর 16 যোগ করলে কত হয়? 80 টাকা। আমি আপনাকে দেখালাম আপনার ব্রেন কিভাবে চিন্তা করবে, এখানেই আপনি বের করে ফেলবেন। 6 গুণন 5 30, আর হচ্ছে 20 টাকাতে 1 টাকা হলে 40 টাকাতে 2 টাকা, তাহলে 32, 2 বছরে 64, 64-এর অর্ধেক 16 যোগ করলে 80। এভাবে চিন্তা করতে হবে। আর না হলে আপনি যদি এইটার সাথে যদি আপনাকে নিজেকে যদি অ্যাডাপ্ট না করতে পারেন, তখন ভাই আপনাকে ওই যে সনাতনী পদ্ধতিতে করতে হবে, PNR। তখন এখানে আবার n ইকুয়াল কি করতে হবে ভাই? n ইকুয়াল করতে হবে এই যে 2 বছর 6 মাস, তাহলে একে আপনার কি করতে হবে? 2 বছর মানে 12 দুগুণে 24 আর 30। ঠিক আছে না? 12 দুগুণে 24 আর 6 30, 30 হচ্ছে আমার কি মাস। 12 দিয়ে ভাগ করলে 2.5 বছর। এইভাবে করতে হবে। দিয়ে আপনার এখানে কি করতে হবে? 640, n হচ্ছে আমার কত? 2.5, তারপর আর হচ্ছে 5/100। এই ক্যালকুলেশন করে আনতে হবে। এই ক্যালকুলেশন করে আনতে হবে, দেখবেন একই জিনিসই আসে। একটু জানাবেন যে বুঝতে পারছেন কিনা, এটা একটু জানাবেন। না হলে তো এসবগুলা বই কবে বের হইতে পারে? বইটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, ফ্রি আয়োজন শেষে বই পাবেন। ঠিক আছে, একটু বলবেন যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এবারে দেখেন এই ধরনের প্রশ্নগুলা আপনাদেরকে কি বলেছি বলেন তো?
পার্সেন্ট মানে 1/100 দিয়ে রিপ্লেস করবেন। আর এর একটা গণিতে এর ইংরেজিতে যেটা অফ, এইটার কাজও কিন্তু আসলে গুণের কাজ করে, গুণের কাজ করে। কার কাজ করে? গুণ কাজ করে। কিন্তু এই গুণটা একটু স্পেশাল গুণ, মানে পাওয়ারফুল গুণ। কেন পাওয়ারফুল গুণ বলতেছি? যখন আপনি সরল করবেন, ধরেন যে দেওয়া আছে 25, ধরেন দেওয়া আছে 25 ভাগ 5, ধরেন 50 ভাগ 5/2, ঠিক আছে? তো আর এইটা যখন দেওয়া আছে তখন আপনি কি করবেন? আর আরেক জায়গায় দেওয়া আছে 50, ঠিক আছে, তারপরে ভাগ 5/2, এই দুইটার উত্তর কিন্তু আলাদা হবে। এই এর মানেও গুণ, এই এর মানেও গুণ, কিন্তু এই এর যেখানে থাকবে এই পাওয়ারফুল। আমরা অনেক সময় এই যে বদমাস, এটার সাথে আপনারা অনেকেই হচ্ছে পরিচিত, ঠিক আছে, যে ব্র্যাকেটের পরে ও হচ্ছে অফ, এই অফ দিয়ে এটার বাংলা হচ্ছে এর, এই যে গুণ, এই গুণটার কাজ আগে হয়। তখন আপনাকে আগে করে ফেলতে হবে 5/2, তার মানে 5/2 এখানটা আগে করে ফেলতে হবে। তাহলে 50 ভাগ 10, তার মানে আনসার হবে 5 এখানে। আর এখানে আপনার কি করতে হবে? এখানের আনসারটা দেখেন, ভাগের কাজটা আগে হবে। 50কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে হয় 10, 5 × 50 × 2, 10 × 2 = 20। তাহলে এক জায়গায় উত্তর হলো 5, আর এক জায়গায় উত্তর হলো 20। তো এই এর মানে হচ্ছে গুণ। তো 50 এর 6%, তাহলে এখন আপনি সবকিছুই জানেন, খাতায় লেখা আছে, এর মানে গুণ দ্বারা রিপ্লেস হবে। 6% কি দ্বারা রিপ্লেস হবে? 1/100 দ্বারা রিপ্লেস হবে। পুরোটা এখন আপনি সরল করে দিবেন। তার মানে যেহেতু সবগুলা গুণ আছে তাহলে কাটাকাটি করতে পারবেন। এই শূন্য আমি কেটে দিলাম। 5 দিয়ে যদি 10কে কাটেন তাহলে 2, 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে পুরো আনসার হচ্ছে 3। পুরো আনসার হচ্ছে 3। এগুলা খাতায় নোট ডাউন করে রাখবেন, এগুলা খাতায় নোট ডাউন করে রাখবেন, অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন। বুঝতে পারতেছেন? সুন্দর লাগছে। ওকে, এই যে যেটা বোঝালাম অল্প শর্টে, আপনি মনে করবেন যে এটা লিখে নিব না, না লিখে নেন, কাজে দিবে ভাই, লিখে নেন, ঠিক আছে? আচ্ছা, এবার 5 এর কত শতাংশ 7 হবে? দুইটা সংখ্যা দেওয়া আছে। 5 এর কত শতাংশ 7 হবে? এই যে দুইটা সংখ্যা, একটা আরেকটার কত শতাংশ, একটা আরেকটার কত শতাংশ, এটার জন্য কি বলেছিলাম বলেন তো? বলেছিলাম যার সাথে এর আছে ওই বেটা নিচে থাকবে আর অপরটা উপরে, গুণন 100%। ক্যালকুলেশন করলেই আনসার। তাহলে 5 ভাগ হচ্ছে 100% 20, 7 × 2 = 14, 140%। বুঝতে পারতেছেন? আর না হলে কি করতে হবে? যে ওই যে ধরি x% ইকুয়াল হচ্ছে আমার 7, মানে ধরি লেখছেন পুরাটাই যে 5 এর x% ইকুয়াল হচ্ছে আমার 7, তখন 5 এর মানে গুণন x%, মানে 100 দিয়ে ভাগ ইকুয়াল 7, তখন x ইকুয়াল তখন কত হবে? এই 100 ওই পাশে গেলে গুণ হবে, 7 × 100, আর এই 5 ওই পাশে গেলে ভাগ হবে, তখন 5 ভাগ 100 ভাগ 5 20, 7 20 হচ্ছে 140, ঠিক আছে? এইটাও একটা প্রসেস। তো এইটা হচ্ছে অনেক বড় হয়ে গেল। আর যখন বলতেছে এইটা মাথায় রাখবেন, যার সাথে এর আছে সে নিচে থাকবে, যার সাথে এর আছে সে নিচে থাকবে। এবার দেখেন এই প্রশ্নটা, একটি সংখ্যা 301 হতে যত বড়, 341 হতে তত ছোট, যত তত, এই টপিকটাকে বলা হয় যত তত টপিক। তো এটা একদমই এরকম ম্যাথ পাইলে সংখ্যাটি কত, একদম চোখ বন্ধ করে এই দুইটা সংখ্যা যোগ করে দিবেন, 2 দিয়ে ভাগ করে দিবেন, যেটা হবে সেটাই আনসার। যেমন 301 আর 300 কত? 81। 301 আর 300 কত? 81। যদি আপনি যোগ করেন তাহলে 3 উপরে হবে কত? 682, নিচে 2। যদি কাটাকাটি করেন 2 দিয়ে 6 রে কাটলে 3, 2 দিয়ে 8 রে কাটলে 4, 1, 341 হবে আনসার। এটা তো খুব সহজ, 41 হচ্ছে আনসার। কি বললাম? যত তত যখন থাকবে, যত বড় তত ছোট, এই যত তত যদি থাকে তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। এটা যদি একটু চিন্তা করতে যান যে এইটা আপনি বুঝলেন না, অবশ্যই না বুঝারই কথা। দেখেন 341, 301 থেকে একটা সংখ্যা যত বড়, কোন একটা সংখ্যা বড় মানে তার ডানে আছে সংখ্যাটা। সংখ্যা রেখা তো মনে আছে নাকি? একদম মাঝে থাকে 0, সংখ্যা রেখার ডান দিকে হচ্ছে পজিটিভ সংখ্যা 1 2 3 4 ডট ডট ডট
পজিটিভ দিকে যাবে, আর এই দিকে -1 -2 নেগেটিভ দিকে যাবে। তার মানে কোনো একটা সংখ্যা থেকে আপনি যদি ডানে যান সংখ্যাটা বড় হবে, যদি বামে যান সংখ্যাটা ছোট হবে। এখন বলতেছে 301 থেকে যত বড়, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা x, তাহলে 301 থেকে যেহেতু x বড়, এজন্য 301 থেকে সংখ্যাটা ডানে লিখলাম xটাকে। এবার বলতেছে ওই সংখ্যাটা, তার মানে xটা 381 থেকে তত ছোট, তার মানে x আবার 381 থেকে ছোট, এজন্য 381কে আরো ডানে লিখছি। প্রশ্ন অনুযায়ী মতে এই দুইটা যে ডিফারেন্স, বড়কে x বড়, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? x - 301। আপনাকে যদি বলি যে 50 আর 30 এর মধ্যে পার্থক্য কত, আপনি 50 থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বলবেন যে হচ্ছে পার্থক্য 20। তাহলে x আর 301 এর মধ্যে পার্থক্য কত হবে? x - 301। আর যদি 381 থেকে x এর মধ্যে পার্থক্য কত হবে? 381 থেকে আপনার xটা বিয়োগ। প্রশ্ন বলতেছে এই দুইটা পার্থক্য সমান, তার মানে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাহলে প্রশ্ন মতে কি বলতেছে? x - 301 ইকুয়াল 381 - x। এখন এই xটাকে এই পাশে নিয়ে আসেন, x এই -xটা এই পাশে আসলে +x, 381 এই -301টা ওই পাশে গেলে +301। দেখেন 2x ইকুয়াল 381 আর 301 তাহলে 682। তাহলে x ইকুয়াল কত হবে? 682 ভাগ 2। এই যে দুইটা যোগফল ভাগ 2, দেখেন দুইটা যোগফল সবার জন্যই, এইটাই ওখান থেকেই আসছে। তো মাথায় নিতে পারবেন যে যখন যত তত আসবে তখন হচ্ছে আমি সংখ্যা দুইটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এবারে দেখেন আয়তক্ষেত্রের কথা বলতেছে। কি বলতেছে আয়তক্ষেত্রের? একটা আয়তক্ষেত্র, ভালো কথা, কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। কর্ণ কাকে বলে? একটা যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রে এরকম বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ হচ্ছে আমার কত? প্রত্যেকটা কোণ হচ্ছে আমার সমকোণ, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রর আমাদের এই যে কৌণিক বিন্দু, 4টা কৌণিক বিন্দু থাকে, তো বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে কি পাওয়া যায়? আয়তক্ষেত্রের বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আয়তক্ষেত্রের কি পাওয়া যায়? কর্ণ পাওয়া যায়। তো দেখেন আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 10 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ, এই যে এইটা প্রস্থ দেওয়া আছে 6 মিটার। এখন আমাদেরকে বলতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা জানি, যারা এখনো জানেন না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য কোনটা? এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এইটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, আর এটা তখন লম্ব, এই দৈর্ঘ্যটা আসলে ভূমি হয়ে যাবে। আর ভূমি ইকুয়াল কি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি লম্ব স্কয়ার, তার মানে 10-এর উপর স্কয়ার করলে 100, 6-এর উপর স্কয়ার করলে 36, তাহলে √100 থেকে 36 বিয়োগ দিলে 64, 64কে √8 করলে 8 8 64 8। তার মানে দৈর্ঘ্য হচ্ছে আপনার কত? প্রস্থ 6, দৈর্ঘ্য 8। এখন বলতেছে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 8 গুণন 6, 6 8 48। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রসেস। গ নাম্বার অনেকেই সঠিক আনসার দিয়েছেন, অনেকেই সঠিক আনসার করেছেন। পরবর্তী প্রশ্ন, এই যে এক থেকে সিম্পল জিনিস, কিন্তু আপনারা অনেক সময় মাথা কাজ করতে চায় না। সব সময় মাথায় রাখবেন, যখনই পয়েন্ট জাতীয় জিনিসের যোগ বিয়োগ করতে যাবেন, পয়েন্ট অ্যালাইন, একই রেখা বরাবর সোজাসুজি পয়েন্টকে রাখবেন। লিখে নেন যাদের এখনো কনফিউশন হয়। তাহলে 1 থেকে বিয়োগ করতেছে, একটা উপরে রাখেন, যেহেতু 1 পয়েন্ট নিয়ে আসলে 1-এর দশমিকের পর ইচ্ছা মতো আপনি শূন্য বাড়াইতে পারবেন। ঠিক আছে, তাহলে পয়েন্টের নিচে 1-এর নিচে পয়েন্ট দিলাম, পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে 0 9 9 9, কয়টা? 0-এর পরে 3টা 9 আছে, তাহলে পয়েন্টের আগে একটা 0 ছিল, দিয়ে দিলাম। এখন এই যে 1-এর পরে পয়েন্টের পর তাহলে কয়টা 0 দিয়ে আমরা ফিল আপ করবো? 4টা 0 দিয়ে ফিল আপ করবো। এটা আপনার না করলেও আপনার যখন ব্রেন পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আপনার আর কোনো জ্ঞানজাম নাই। ঠিক আছে, এখন আমরা যখন বিয়োগ করবো তখন কিভাবে করব? দেখেন 0 থেকে 9 স্বাভাবিক, তখন এই পয়েন্টকে আপনি ধরবেনই না যে পয়েন্ট আছে, স্বাভাবিকভাবে কি করবেন? যোগ বিয়োগ করে যাবেন। এখানে বিয়োগ করতে বলছে, তো 0-কে কত? 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এই হাতে আছে কত? ধার আছে 1, 9 আর 1-এ 10, 0-কে কত ধরবো? 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে 0,
তাহলে ধারে আছে কত 1, 10 9 10 হয়ে গেল। জিরোকে কত ধরবো 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0। এবার ধারে আছে কত 1, তাহলে এই জিরোটা কত দ্বারা রিপ্লেস হবে, এই জিরোর এখানে ধারের কিন্তু 1 আছে, তাহলে শূন্যকে কত ধরবো 10, 10 থেকে 1 বিয়োগ করলে থাকতেছে 9, ধারের আছে কত 1, তাহলে এই ধারের 1 এই পাশে আসলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, আর পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেল, তাহলে 0.9001, 0.9001 মাথায় রাখিয়েন। এখনো যাদের সমস্যা হয়, ছোটবেলায় এগুলো শিখেছেন, অনেকের সমস্যা হয়, তাহলে কি মেন পয়েন্ট হচ্ছে পয়েন্ট আর পয়েন্ট, পয়েন্টের নিচে পয়েন্ট থাকবে। এবারে আসেন এই প্রশ্নটা, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন, লোক আপনিই হয়ে যাবেন, তাহলে ক্যালকুলেশন করা সহজ হবে। অনেকে আবার এটা পার্সোনালিটিতে নেয় যে না আমার ইনকাম এত কম হবে না। তো আপাতত পরীক্ষার হলে বা ম্যাথ করার সময় নিজেকে নিয়েন, এটা আসলে ছোট মানে নিজেকে ছোট মনে করা না। তো 1250 আমি নিজেও এরকম করি টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তাহলে 1250 টাকা যদি সপ্তাহে আয় করি, 1000 টাকা যদি ব্যয় করি, আমার কাছে থাকলো কয় টাকা 250 টাকা, এটা আমার কি সঞ্চয়, এটা আমার কি সঞ্চয়। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত, দেখেন অনুপাত বের করতে বলছে। আমরা জানি অনুপাতে দুইটা রাশি থাকে, একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি, প্রথমটা পূর্ব রাশি উত্তর রাশি, তাহলে এই যে প্রথম রাশিটা আমার কিন্তু সঞ্চয় থাকবে, সঞ্চয়ের সাথে আয়, তাহলে সঞ্চয় আছে কত 250, আয় কত, আয় হচ্ছে আমার 1250, এটার অনুপাত চাইছে। তাহলে আপনারা 1250 এটাকে অনুপাত যদি বাই করেন, 0 আর 0 কেটে দেন, এবার 25 দিয়ে কিন্তু 125টাও কাটা যায়, 5 25 125, তারপরে এই পাশে 1 থাকলো, এই পাশে 5 থাকলো, 125। বুঝতেছেন কি, না বুঝলে সুন্দর মতো এই যে পূর্ব রাশিটাকে উপরে আর উত্তর রাশিটাকে নিচে দিয়ে দেন 1250, ঠিক আছে, 0 0 কাটা, 25 দিয়ে 125টা কাটলে 5 25, উপরে কিছু নাই মানে 1 আছে, 1/5, তার মানে এটাকে অনুপাত নিলে 1:5। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। গ নাম্বারটা, এইটা হচ্ছে গ নাম্বার, ঠিক আছে। বলেন ম্যাথ করে উপকৃত হচ্ছেন কিনা, এইটা একটু বলবেন তো, যে ম্যাথ করে উপকৃত হচ্ছেন কিনা এইটা একটু বলবেন। পড়াশোনা কিন্তু দীর্ঘমেয়াদী, বিশেষ করে চাকরির মানুষের বাংলাদেশের যে শিক্ষার্থীরা থাকে তাদের লাইফের দুইটা স্টেজ খুবই ক্রিটিক্যাল মোমেন্ট যায়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করে যখন সে হচ্ছে ভার্সিটিতে আসলে সে চান্স নেওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাকে অ্যাটেন্ড করতে হয় সেইটা, এবং ওই সময় মনে হয়, ওই বয়সটা মনে হয় যে এইটা সবচাইতে কঠিন, এবং এইটা ভার্সিটির 4th ইয়ার পর্যন্ত এটাই মাথায় থাকে যে এটা সবসময় সবচেয়ে কঠিন, এবং আগে তাই ছিল একটা সময়ে। তবে এখন বর্তমানে মানে চাকরির প্রতিযোগিতা এত বেশি, ওইটা মানে ভার্সিটিতে চান্স পাওয়ার চাইতে অনেক বেশি হচ্ছে কঠিন হয়ে গেছে। কারণ ভার্সিটিতে ধরেন টার্গেট থাকলে হচ্ছে বুয়েটে হইলো না, রুয়েট কুয়েট চুয়েটে হয়ে গেল, তাও সে মোটামুটি স্যাটিসফাইড থাকে। আর ধরেন ঢাবিতে ছিল, ঢাবিতে হইলো না, রাবিতে ভালো সাবজেক্ট পাইছে, মোটামুটি স্যাটিসফাইড থাকে। কিন্তু চাকরিতে তো ব্যাপারটা না, ধরেন চাকরিই পাচ্ছে না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে উপকৃত হচ্ছে। শুরুতে আপনার ক্লাস ভালো লাগতো না, এখন মাশাআল্লাহ ভালো লাগতো না। কি কারণে, মানে খুব দ্রুত বলতাম এই কারণে, এটা যখন আমি স্টুডেন্ট ছিলাম, মানে আমি যখন হচ্ছে ওই যে ইন্টারমিডিয়েটের পরে ছিলাম, তো বুয়েটের ভাইয়েরা যখন ক্লাস নিত তখন হচ্ছে বুয়েটের ভাই, ঢাবির ভাই, তখন ওনারা অনেক দ্রুত বলতো। তো ক্লাসে একদিন দাঁড়ায় বলছি যে ভাই আমি তো বুঝতে পারতেছি না, পরে উনি খুব বকাঝকা বলছে, বাট এটাই তো ট্রেনিং হচ্ছে। এই যে বুঝতে পারতেছিস না, এইটা যবে তুই বলবি যে আমি এখন বুঝতে পারতেছি, তার মানে তুই ইউ আর এনাফ ম্যাচিউর অ্যান্ড ইউ আর এনাফ ডাইনামিক। তখন মানে এইটা আর প্রশ্ন করতাম না, তখন এইটা আমাকে বুঝতে হবে, নোট করতে হবে, এইটাই হচ্ছে মানে মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো এবং লক্ষ্য হয়ে দাঁড়ালো। এটা খুব অল্প দিনের মধ্যে, 10 থেকে 12 দিনের মধ্যে এটা কাভার করে ফেলেছিলাম। তো ওই জন্যই আপনারা একটু করবেন। আলহামদুলিল্লাহ এখন একটু ঢুকতেছে, ঠিক আছে। চেষ্টা করবেন মানে নিজেকে আপডেট করার, নিজের সাথে নিজেকে আপডেট করার চেষ্টা করবেন। এবং মাঝে মাঝে এই যে চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, এরা
মাঝে মাঝে কি করবেন, মাঝে মাঝে হচ্ছে কিছু কবিতা পড়বেন। যেমন হচ্ছে ইংরেজির কিছু কবিতা আছে, আমাকে যদি বলেন তাহলে অন্তত 2টা কবিতা পড়বেন। সেটা হচ্ছে যে 2টাই রবার্ট ফ্রস্টের কবিতা। একটা হচ্ছে দ্য রোড নট টেকেন, আর একটা হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এই 2টা লিখে নেন, খুবই মজা পাবেন। এবং পড়লে নিজে এমনি পড়লে বুঝবেন না, ইউটিউবে যে দ্য রোড নট টেকেন এবং স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, এই 2টার ব্যাখ্যা সহ পড়বেন, দেখবেন অনেক ক্লাস পাবেন, ভালো লাগবে। নিজের লাইফে পড়াশোনা মানে আরও গতি ফিরে পাবেন। ঠিক আছে, এবারে আসেন আমরা পড়ি। এই প্রশ্নটার উত্তর দেন, নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? এখন মৌলিক সংখ্যা কিন্তু আমাদের এই যে পড়ানোর আজকে কিন্তু প্রথম একটা টপিকে আসলো। আজকে হালকা আলোচনা করব, পরবর্তী দিনে আরও আমরা আলোচনা করব। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, মৌলিক এবং যৌগিক, যৌগিক এবং মৌলিক। যৌগিক মানে যাদেরকে ভাঙা যায়, মৌলিক মানে যাদেরকে ভাঙা যায় না। তাহলে সংখ্যার মধ্যে ভাঙা যায় না বলতে যাদেরকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ভাঙা মানে ভাগ করা যায় না। এখন প্রত্যেকটা সংখ্যাকে তো 1 দ্বারা ভাগ করা যায়, এজন্য 1 আসলে এর মধ্যে আসবে না। 1 এর মধ্যে আসবে না। 1 দ্বারা পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করা যায় এবং পৃথিবীর প্রত্যেকটা সংখ্যাকে ওই সংখ্যা নিজেকে নিজে দিয়ে ভাগ করা যায়। যেমন 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়। ঠিক আছে, তো আপনাকে n কে যদি n দিয়ে ভাগ করেন আপনি 1 পাবেন। তার মানে ওই সংখ্যা নিজে এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। এবং প্রথম মৌলিক সংখ্যা পৃথিবীতে, প্রথম মৌলিক সংখ্যা কিন্তু 2। কারণ খেয়াল করে দেখেন, 2কে 1 দিয়ে এবং 2 দিয়ে, 2 তো ওই সংখ্যা নিজে, এর মাঝামাঝি কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না। এর মাঝামাঝি তো কোনো ন্যাচারাল নাম্বারই নাই, স্বাভাবিক নাম্বারই নাই। তাহলে 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। 2 এর পরে আসলে আমাদের 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, এভাবে চলতে আছে। তা আজকে এতটুকুই থাকবো যে মৌলিক সংখ্যা মানে, সংখ্যাটা লিখে নেন, 1 এবং ওই সংখ্যা ব্যতিরেকে অন্য কোনো সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংরেজি শব্দ হচ্ছে প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার। তো আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই লিখে নেন। ঠিক আছে, যাদের জানা নাই নোট করে নেন, যাদের জানা আছে তারাও অন্তত একটু রিক্যাপ করে নেন। আচ্ছা, কবিতার নাম বলতেছেন, কবিতার নাম হচ্ছে দ্য রোড নট টেকেন, আর আরেকটা হচ্ছে স্টপিং বাই উডস অন আ SNOW স্নোই ইভিনিং, সম্ভবত কোনো যদি ভুল না করি। এই রোড নট টেকেন হচ্ছে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না, বা আমাদের লাইফের কাছে 2-3টা অপশন থাকে। তো এই কবিতার লাস্টের দিকের মানে যুগান্তকারী হচ্ছে লাইন আছে, সেটা হচ্ছে যে টু রোডস ডাইভার্স ইন আ উড অ্যান্ড I took the one less traveled by and that has made all the difference। তো এখানে বলতেছিল যে আমার সামনে 2টা রাস্তা ছিল, তো আমি বাছাই করছি সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে খুব কম মানুষই আসলে চুজ করে, মানে ওই রাস্তা দিয়ে মানুষ যায়ই না। কিন্তু লাইফের আমি ওইটা অনেক আগে মানে প্রিভিয়াসে মানে পাস্টে করেছিলাম। তো আমার ওই যে বাছাই করা রাস্তাটার কারণেই আজকে আমার লাইফে এত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে অনেক মানে সিদ্ধান্তহীনতায় ভুগে, আমি কি আসলে এই জবের জন্য প্রিপারেশন নিব কি নিব না। পরবর্তীতে দেখা যায় সে যখন আসলে অনেক বছর 10 বছর 20 বছর পরে তখন সে যখন ভাবে তখন মনে করে আমার জীবনের ওই একটা সিদ্ধান্তই আমার লাইফকে পরিবর্তন করে দিছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটা। ঠিক আছে, আর এই স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, এটা হচ্ছে যে দেখেন এই যে আমরা বাংলাদেশে তো ইস্যুর পরে ইস্যু চলতে থাকে, একটার পরে একটা ইস্যু, আমরা ফেসবুকে সময় নষ্ট করি, তারপরে আমাদের যেটা ভালো লাগতেছে আমরা সেটা করি, সময় নষ্ট করি। তো এই কবিতাতে একটা খুব সুন্দর বনের মধ্যে আটকে যায়, তো তার মনে হচ্ছে যে এই বনের মধ্যেই সে থেকে যায়, কিন্তু তখন বলতেছে যে না আসলে আমার যাইতে হবে, আই হ্যাভ টু গো, কারণ আমি অনেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, এবং আমাকে আমার লাইফের ওই জায়গাটা অনেকের হচ্ছে দেওয়া কথাগুলো আমাকে পূরণ করতে হবে। সো আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে যাইতেই হবে। তো এটা থেকে আপনিও অনেক কিছু শেখার পাবেন। তো চলুন, যেহেতু আমাদের সময় কম,
এই প্রশ্নটা দেখেন, গত ক্লাসে যারা করেছেন এই প্রশ্নটা একটু দেখুন, যে যারা গত ক্লাসে আমি কিন্তু বলেছিলাম এবং এটার কিন্তু পুরা ম্যাথের যে বেসিকটা ওইটা দিয়েছিলাম। তো যখন আজকে কিন্তু গত ক্লাস ছিল 2টি ঘন্টা, আজকে 5টা ঘন্টা। যারা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট না, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর অন্তর এগুলো বাজে, বলতেছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, একই সাথে বাজবে, কতক্ষণ পর একই সাথে বাজবে। তাহলে এই একই সাথে যখন 5টা হোক, 2টা হোক, 3টা হোক বা যে কয়টাই হোক না কেন, যখন একই সাথে করতে বলবে তখন আমাদের তার লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। কেন লসাগু? গত ক্লাসে বুঝিয়েছি, আজকে যেহেতু একটু দ্রুত আমরা করে ফেলতেছি এই টপিকটা, যেহেতু কমন টপিক 20 আর 25। তাহলে লসাগু যদি আপনি করেন, প্রথমে দেখবেন 2 দিয়ে ভাগ যায় কিনা, কয়টা? 2টা 2 দিয়ে ভাগ যায়, সো 2 দিয়ে ভাগ দেন। তাহলে এইটা 5 5ই থাকতেছে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 15 15ই থাকতেছে, এখানে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, 25। এবার দেখবো 3 দিয়ে ভাগ যায় কিনা, 2 এর পরে 3 দিয়ে আসলে একটা যায়, ভাগ যায়, সো একটা গেলে হবে না, ন্যূনতম 2টা যাইতে হবে। সো 3 দিয়ে না দিয়ে আমরা 5 দিয়ে ভাগ দিলাম, 5 একে 5, 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। এবার দেখেন আর কোনোটাই আসলে ভাগ যায় না, তাহলে মানে এই সবগুলা যে প্রান্তীয় যে সংখ্যাগুলো রয়েছে এগুলার গুণফলই হবে আমার কি? এইগুলার গুণফলই হবে আমার লসাগু। তাহলে 2 গুণন 5 গুণন 3 গুণন 2 গুণন 5, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 30 5 30, 300 হচ্ছে আমার গসাগু। তার মানে 300 সেকেন্ড পরে আমি একক দেখি, 300 সেকেন্ড পরে আবার একসাথে বাজবে। 300 সেকেন্ড মানে যদি মিনিটে নিয়ে আসি, তাহলে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করলাম, তার মানে 5 মিনিট পর, 5 মিনিট পরে সবাই একসাথে বাজবে, 5 মিনিট পরে সবগুলো একসাথে বাজবে। হ্যাঁ, আপনারা অনেকেই পেরেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, এটাও কিন্তু আমি আপনাদেরকে এই পেজে, আমাদের পেজে রিলসে দিয়েছি, বলছিলাম যে বাস্তব যে সমস্যা, মানে বাস্তব যেখানে রিলেটেড, বাস্তবের সাথে রিলেটেড লসাগু গসাগু কোথায় সেটা বলছে। কতজন শিশুর মধ্যে কোনো ফল ভাগ না করে, কোনো ফল ভাঙা যাবে না, এগুলো কিন্তু আমি বারবার বলেছি। 115 এবং 135টি কলা ভাগ করা যাবে, কোনো কলা ভাগ করবেন না, প্রত্যেকটা আপনার কি খণ্ড খণ্ড মানে সম্পূর্ণ থাকতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো পাবো আমরা কি কার করার মাধ্যমে বলেন? সবাই কমেন্ট করেন। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে 115 135-এর যদি আমরা গসাগু বের করতে যাই, এদের গুণনীয়ক 115কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 3 দিয়ে ভাগ করা যায়? 1 1 2 5, তার মানে 7। 3 দিয়েও ভাগ করা যায় না। 5 দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, 5 দিয়ে ভাগ করা যায়। 5 15 কথায় 5 23 হচ্ছে আমার 100 হচ্ছে 15। এটা ছাড়া কি আর ভাগ করা যায়? 15 দিয়েও ভাগ করা যায় না, 10 দিয়েও ভাগ করা যায় না, মোটামুটি এটা ছাড়া আর ভাগ করা যাচ্ছে না। 135কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করা যাবে। 3 4 12, 1 5, 3 5 15, তাহলে 45 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, 5 দিয়েও ভাগ করা যায়, কারণ হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, তারপরে 3 5 5 7 35, 27, তাহলে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবারে 5টা লিখি নাই, 5 গুণন 27, এবং 7 দিয়ে কি ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়। দেখেন 7 1 7, তারপরে 6 5, তারপরে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপরে আমরা এখানে 15 দিয়ে ভাগ করতে পারবো, 15 দিয়ে ভাগ করতে পারবো, 9 দিয়ে ভাগ করা যায় আর কি। 9 15 8 15 120, তারপরে 9 গুণন 15, এরকম সামথিং থাকবে। এখন কথা হচ্ছে এদের মধ্যে কমন কোনটা? শুধুমাত্র কমন হচ্ছে, দেখেন পাচ্ছি 5 পাচ্ছি কমন, তাহলে 5 হচ্ছে আমার গসাগু, 5 হচ্ছে আমার গসাগু। আগের প্রশ্নটা ভুল হয়েছে মেবি, ঠিক আছে? হ্যাঁ, করলে আপনি করতে পারেন, ইক্লুডিও করতে পারেন, এগুলো আপনার আরো দ্রুত করতে পারবেন, ঠিক আছে? এখন আসলে যেহেতু আগে আপনাকে মানে বেসিকটা দিয়েও শেখাচ্ছি, যে অন্তত বেসিকটা যেন ক্লিয়ার থাকে। অনেকে বড় হয়ে এসে আপনি করতে পারেন না, ভুলে যান। আগের প্রশ্ন কোনো ভুল নাই, ঠিক আছে? তাহলে এইটার আনসার হচ্ছে 5, ক নাম্বারটা। ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য মানে সমান? কোন ভগ্নাংশটা আসলে সমান?
এই যে সমান ভগ্নাংশ, দেখেন আমরা বড় ছোট বের করা দেখেছি। সো আপনারা আর গুণ করবেন, এইটার হচ্ছে হর এইটার লবের সাথে। দেখেন 3 10 30 আর 7 10 70, 70 বড় হয়েছে না, তার মানে অবশ্যই এইটা বড়। তো যেটা এই আর গুণ করলে সমান সমান হবে সেইটাই হচ্ছে আপনার সমান, দুইটা ভগ্নাংশই সমান। এখানে 10 14 কত 140, 3 20 60, তার মানে এই পাশেরটা বড়, এইটা বড়, অসমান। এবার দেখেন 7 দুগুণে 20, সরি 7 দুগুণে 14, তাহলে 140, 14 আর 10 140, তার মানে দুইটাই সমান। সো গ নাম্বারই হচ্ছে আনসার। নিচেটা 3 20 60 আর 9 10 90, এই পাশেটা বড়, সো এইটা আসলে বড় আছে। সো গ নাম্বারটা আনসার। এভাবে বের করবেন, আর গুণ করে দিবেন, হর লব গুণ করবেন, দে সমতুল্য তার মানে সমান বের করতে বলছে। এবারে আসেন এই প্রশ্নটায়, অনেকের মধ্যেই ঝামেলায় পড়েন। ধরেন আপনাকে বিয়োগ করতে বলছি, 15 থেকে 25 বিয়োগ করেন, ঠিক আছে, এটা বিয়োগ করতে বলছি, তার মানে 15 মাইনাস 25। এখন এইভাবে তো আপনাকে যখন এরকম করে দিব 15 মাইনাস 25, ঠিক আছে, তখন কি করবেন? পড়ে যাবেন তো ঝামেলায়। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 1 1 11 ধরলেন, বিয়োগ করতেছেন যেহেতু 1 1 11 ধরলেন, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে 9, ধারের 1 আছে, মহা মুশকিলে পড়ে গেছেন না? সো বিয়োগ করার সময় কোনো সময়ই যখন দেখবেন ছোট থেকে বড় বিয়োগ করতে হবে, পাতালে ভাবে দেওয়া আছে, তখনই মাইনাস কমন নিয়ে নেবেন। মাইনাস কমন নিয়ে দেখেন তখন 15 মাইনাস যখন কমন নেবেন তখন 15টা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 25, তার মানে অ্যাকচুয়ালি পরেরটা আগে চলে আসবে, 25 মাইনাস হচ্ছে 15। তো এই জাতীয় প্রবলেমে আপনি যেটা করবেন, যেহেতু এটা দেখেন একের চাইতেও ছোট, এটা বড়, তাহলে মাইনাস কমন নিলে অ্যাকচুয়ালি 41 31 থেকে 0.9623 এটা বিয়োগ করতে হবে। এই এক্সট্রা কাজটা করে নিতে হবে। আর এটা করে নিলে এখন দেখেন, তাহলে আপনি যদি কি করেন 31.000, ওই যে আগে এটা নিয়ম শিখালাম, আর 0.9623, এখানে একটা শূন্য আছে, বিয়োগ করে দেন, ঠিক আছে। তাহলে এখানে 7, শূন্যকে 10 ধরছেন, আর ধারে 1 আছে 1 3, শূন্যকে আবার 10 দিলে আবার 7, তারপরে ধারের 1 আছে, তাহলে 7 হয়ে গেল, আবার 7, আবার কি ধারের 1 আছে, এটা হচ্ছে কত 10 হয়ে গেল, 0 থেকে 0 বিয়োগ করলে 0, ঠিক আছে। এই রকম হচ্ছে ব্যাপারটা এসে দাঁড়ালো। আমরা মনে হয় কোথাও ভুল করছি, এখানে 3, 6 1 7, তাহলে এটা হচ্ছে কত 3 হবে, হ্যাঁ। আর এই পাশে এসে কত, এই একটা এখানে এসে 1 থেকে 1 বিয়োগ করলে 0 3, 30.0377, কিন্তু সামনে কিন্তু একটা মাইনাস কমন নিয়েছিলাম, সুতরাং একটা মাইনাস থাকবে। এই কাজটা করতে হবে। সে কি কাজ? মাইনাসটা হচ্ছে কমন নেওয়া, এইটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ভুল করে ফেলবেন। এই যে অনেকে ঘ নাম্বার বলতেছেন, ভুল আনসার বলতেছেন কিন্তু। এবারে আসেন গজ, মাইল আর গজের মধ্যে সম্পর্ক দেখবেন। 1 মাইল 1609 মিটার, কিন্তু গজের মাপটা কি? গজের মাপ হচ্ছে 1760 গজ, ঠিক আছে। 1760 হচ্ছে গজ, এইটা ধরে হিসাব করবেন, এইটা ধরে হিসাব করবেন। তাহলে যদি এটা হিসাব করেন তাহলে দেখবেন কত, 1760 গজ ইকুয়াল যদি 1 হয় তাহলে 1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1760, সুতরাং 352, তাহলে 352 উপরে যাবে ডিভাইডেড বাই 1760। এটা যখনই 1/5, অবশ্যই এটা অ্যাপ্রক্সিমেট হিসাব 1/5 করতে পারবেন। কারণ কি কারণে? দেখেন 300, 3 5 15, 1500, আর হচ্ছে আমার কি 5 5 25, 250, তাহলে 1700 অ্যাপ্রক্সিমেট এইটাই, অন্যগুলো তো যাওয়ার প্রশ্নই আসে না, 4 দিয়ে 4 গুণ করলে তো হবে না, ঠিক আছে। সো 1/5ই হচ্ছে আনসার, মানে খুব সহজে আপনারা এটা অ্যাপ্রক্সিমেশন করতে পারবেন। অনুপাত কি? একটি পূর্ণ সংখ্যা কারা বলেন তো, একটু সংখ্যা আমরা শিখি। পূর্ণ সংখ্যা কারা?
শূন্য সহ +1 +2 +3 -1 -2 -3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, এইদিকে অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যাদের সাথে কোনো পয়েন্ট নাই, যারা কোনো ফ্র্যাকশন না। তাহলে পূর্ণ সংখ্যা কি অনুপাত? না, পূর্ণ সংখ্যা তো অনুপাত না। মৌলিক সংখ্যা, প্রাইম সংখ্যা, এই পূর্ণ সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারা হচ্ছে আমার কি, তারা মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যা তো এই পূর্ণ সংখ্যারই একটা উপসেট। পূর্ণ সংখ্যা যদি একটা বড় সেট হয়, পূর্ণ সংখ্যাগুলা থেকে কিছু কিছু বের করে এনে আমরা মৌলিক সংখ্যা বানাইতে পারি। সো এইটাও হয় না। একটা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে যারা লব এবং হর আকারে যাদেরকে প্রকাশ করা হয়, তো এই ভগ্নাংশটাই তো আসলে অনুপাত। কারণ আমরা জানি এই যে লব আর হর, এটাই হচ্ছে আমার কি, ডিভাইডেশন, ভাগ করা থাকে, এটাই হচ্ছে আমার অনুপাত। তাহলে গ নাম্বার হচ্ছে আনসার। জোড় সংখ্যা মানে যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায় তারা জোড় সংখ্যা, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় এটাও হচ্ছে আমার এই পূর্ণ সংখ্যার একটা উপসেট, পূর্ণ সংখ্যার একটা উপসেট। সংখ্যা সম্পর্ক শিখতে একদম ইন ডিটেলস দেখবেন যে সংখ্যার উপরে অনেক কিছুই জানেন না, চিন্তাই করেন না এত সহজভাবে, সেটা ইএম জব ইউটিউব চ্যানেলে যাবেন, যে দেখবেন প্লে লিস্টে সংখ্যা এর আদ্য প্রান্ত, ঠিক আছে, সংখ্যার উপরে আপনি প্লে লিস্ট পাবেন, 13টা ক্লাস আছে, করে ফেলতে পারেন সময় নিয়ে। এবার দেখেন এই প্রশ্নটা একটু দেখুন কি বলতেছে। পিতা মাতা পুত্র 3 জন মানুষ, তাদের বয়সের গড় 37, তাদের বয়সের গড় 37। এটা কিভাবে আসছে? এদের সমষ্টি থেকে, পিতা মাতা পুত্র এদের সমষ্টিকে যদি 3 জন মানুষ 3 দিয়ে ভাগ করলে আসলে 37টা পাওয়া গেছে। এখন এই 37কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 জন পিতা মাতা আর ছেলে সবারই সমষ্টি পাবো। 3 × 7 = 21, হাতে আছে 2, 3 × 3 = 9 11, 111, ঠিক আছে। তাহলে এই লাইন পরেই আমরা বুঝতে পারলাম 3 জনের বয়সের সমষ্টি 111। এবার বলতেছে আবার পিতা ও পুত্র, পিতা বাপ আর হচ্ছে ছেলে আলাদাভাবে তাদের বয়সের গড় হচ্ছে 35, মাতার বয়স কত? তাহলে পিতা বা পুত্রর বয়সের গড় 35, ওদের 2 জন মানুষ যেহেতু, তার মানে ছেলে আর বাপ মিলায়া 70, ছেলে এবং বাপ মিলিয়ে কত হচ্ছে 70 বছর। আর তার মাকে যদি যোগ করি তাহলে 111 হয়। তাহলে শুধু মায়ের বয়স কত? 111 থেকে আমাকে কি করতে হবে? 70 বিয়োগ করতে হবে। তার মানে এই 41 হচ্ছে মায়ের বয়স, 41 হচ্ছে কার বয়স? মায়ের বয়স, ঠিক আছে। অনেকেই বের করে ফেলছেন, রাইট। এই যে এত স্পিডে করতে হবে। দেখেন এই যে এই প্রশ্নটা একদম ইজি প্রশ্ন, অথচ প্রশ্ন বড় হওয়ার কারণে অনেকের প্রশ্ন বড় হওয়ার কারণে মাথা গুলায় যায়। এটা কিন্তু হওয়াই যাবে না। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার, ওকে ফাইন। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে, ট্রেনটির গড় গতিবেগ কত? আমরা জানি গড় গতিবেগ মানে গতিবেগ যদি বলে গতি, তার মানে সেটা হচ্ছে দূরত্ব, মোট দূরত্ব ডিভাইডেড বাই আমার সময়। তো দূরত্ব তো দেওয়াই আছে মোট 300, 7টা থেকে শুরু করছে 3টার সময়, তাহলে আমরা হাতের কর গুনতেও পারি। 8টা বাজলে 1 ঘন্টা হবে, তাহলে 8 9 10 11 12 1 2 3 8 ঘন্টা হচ্ছে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমাদের এই কিলোমিটার পার আওয়ার আমরা পাবো। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি 8 দিয়ে 30কে 4 8 32, তাহলে 30 যেহেতু ছোট 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 8 24, 30 থেকে 24 বিয়োগ করলে থাকতেছে 6, আর এই শূন্যটা নিয়ে আসলে এবার 8 দিয়ে করলে 7 8 56, তাহলে 7, তাহলে এবার 7 8 56 বিয়োগ করলে থাকতেছে 4। 8 দিয়ে কি 4কে ভাগ করা যায় না, তো একটা পয়েন্ট নিয়ে আসি আর একটা শূন্য যোগ করে দিই। আমরা যা পয়েন্টের পরে ইচ্ছা মতো শূন্য দিতে পারবো। এবার 8 দিয়ে 5 8 40, তার মানে 37.5। এখন পরীক্ষার হলে কিন্তু আপনি অ্যাপ্রক্সিমেশন কিভাবে করবেন, যখন দেখতেছেন 37 দিয়ে 37 পেয়ে গেছেন, আরও অবশিষ্ট 4 আছে, তাহলে অবশ্যই অপশনের দিকে তাকাইলে বুঝতেই পারবেন 37-এর চাইতে বড় যেটা আছে সেটাই হচ্ছে আমার আনসার, কিন্তু 38-এর চাইতে ছোট। ওকে, এবার দেখেন এই সূত্রটার উপরে এত কেন আমি ফোকাস করছি। ফোরিয়ের এর সূত্র, ফোরিয়ের এর সূত্র দুইটা আছে। একটা হচ্ছে আমি যদি a প্লাস বি যদি ধরি, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হইলে মাইনাস থাকলে প্লাস 4ab,
আর a মাইনাস বি হোল স্কোয়ার দিলে এই পাশে মাইনাস হলে এই পাশে প্লাস, আর ডান পাশে যদি প্লাস থাকে ডান পাশে আমি -4ab। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কেন আমি দিচ্ছি, এত কেন মনোযোগ দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা ভুলে যান। এই সূত্রটা কিভাবে আসছে সেটাও কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। সো এক্স মাইনাস ওয়াই, মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু বের করতে বলবে, তার মাইনাস প্রথমটা নিব। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস আছে তাহলে +4xy, মাইনাসের ভ্যালু 10, 10-এর উপর স্কোয়ার, +4 গুণন xy এর ভ্যালু 5, তাহলে এদিকে 100 আর হচ্ছে 20, 120 আনসার। খ নাম্বার, দেখি কারা আনসার করেছেন। 160-এর, এই তো খুব ভালো, 120 দেখতে পাচ্ছেন। এইটা অগ্রগতি আমি বুঝতে পারতেছি, আপনারা কতটুকু নিজেদের অগ্রগতি বুঝতে পারতেছেন এটা জানাবেন। খুব দ্রুত কিন্তু আপনারা আনসার দিয়ে দিচ্ছেন, এবং এইটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আপনারা আনসার দিতে পারতেছেন। যখন এইটা, তার মানে এই টপিকটা আপনার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আসেন, উৎপাদক কিন্তু প্রতিদিন আমরা নিচ্ছি, উৎপাদক নিচ্ছি, উৎপাদকে কিন্তু আপনার এরকম হয়ে যেতে হবে, ভাজা ভাজা হয়ে যেতে হবে। বলতেছিলাম যে আপনাদের যেটা করতে হবে যে এই কনস্ট্যান্টটা নিয়ে আমরা কাজ করব। যখন এক্স স্কোয়ারের সাথে অন্য কিছু নাই, তার মানে 1 আছে, কিন্তু যখন এক্স স্কোয়ারের সাথে আলাদা সহগ থাকবে 1 বাদ দিয়ে, তখন এই কনস্ট্যান্টের সাথে এই সহগটা গুণ করে দিবেন। তাহলে 4 এর সাথে হাফ গুণ করলে 2 দিয়ে কাটি, যে আমার গুণফল হচ্ছে আমার কত 2 পাচ্ছি। এই 2কে আমরা ভিতরেরটা 2 দিয়ে ভিতরটা ভাঙবো, তাহলে 2কে মাত্র একভাবেই লেখা যায়, 2 1 2। তাহলে দেখেন এখানেও 3টা আছে, তো হয়েই গেল হাফ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, কারণ 3 দুইটা, এই 2 আর 1, তাহলে 3 মাইনাস 2x মাইনাস এক্স, তাহলে -3x +4 আমরা লিখে ফেললাম। এবারে আসেন, আমার ছিল হচ্ছে 4, এখন 4 থেকে আমি হাফ কমন নিব। 4 থেকে যদি হাফ কমন নেন তাহলে কিন্তু 4টা হয়ে যাবে 8, 4-এর ডাবল হয়ে যাবে। কারণ হাফ কমন নেওয়া মানে 2 দিয়ে ভাগ করা। হাফ কমন নেওয়া মানে কি ভাই, 2 দিয়ে ভাগ করা। দেখেন নিচে 2 থাকছে, 2 দিয়ে ভাগ করা। তাহলে একটা সংখ্যা থেকে যখন আমি হাফ কমন নিব তখন ওই সংখ্যাকে ডাবল লিখতে হবে। যদি আপনার সংখ্যা আছে ধরেন আমার 2 থেকে যখন হাফ কমন নেবেন তখন কিন্তু 2 কে দ্বিগুণ করে 4 লিখতে হবে, 4 লিখতে হবে। এটা যেন মাথায় থাকে। তাহলে এখানে হাফ আছে, আপনি যদি হাফ, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এই হাফ এক্স কমন নিচ্ছেন, তো হাফ তো এখানে আছেই, হাফ কমন নিলে শুধু এক্স থাকতেছে, হাফ এক্স স্কোয়ার, তার মানে এখানে আছে হাফ গুণন এক্স, তার মানে হাফ আর একটা এক্স আপনি কমন নিলেন, তাহলে আরেকটা এক্স থাকলো। এবার এখানে 2x আপনি এক্স কমন নিলেন, কিন্তু 2 থেকে যখন আমি হাফ কমন নিচ্ছি, তখন 2 থেকে যখন আমি হাফ কমন নিচ্ছি ভিতরে কিন্তু এখন আমার 2 এর ডাবল লিখতে হবে। এই জন্য 2x থেকে যখন হাফ কমন নিচ্ছি তখন আমার 4 হয়ে গেল। আশা করি কিন্তু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে বলেন তো 3 আছে, 3 থেকে যদি আমি হাফ কমন নেই তাহলে 3 থেকে হাফ কমন নিলে ভিতরে কিন্তু 6 থাকবে, কারণ কাটাকাটি করলে দেখেন 3 আসতেছে, কারণ হাফ মানে কমন না মানে 2 দিয়ে ভাগ করে ফেলতেছেন। এবারে আসেন, এখান থেকে যদি আপনি -1 কমন নেন তাহলে x - 4, তাহলে x - 4 কমন হয়ে গেছে, তাহলে হাফ x - 1 এটা একটা, x - 4 একটা, এই যে x - 4 দুই জায়গাতে আছে, এক জায়গায় নিলেন, কমন নিছেন। এবারে আসেন, হাফ - x অপশনে কি এরকম কিছু আছে, হাফ - x নাই, তার মানে এখান থেকে আবার হাফ কমন নেবেন। তাহলে হাফ যদি কমন নেন, হাফ x, এখানে শুধু একটা x থাকতেছে, তাহলে 1 ছিল, 1 থেকে যখন হাফ কমন নেবেন তাহলে 1-এরও ডাবল হয়ে যাবে, 2 হবে, তাহলে x - 2 আর এখানে x - 4, তাহলে এবার উত্তর মিলান, হাফ x - 2 x - 4, হাফ x - 2 x - 4, ঘ নাম্বার আনসার। অনেকেই সঠিক আনসার বলেছেন, অনেকেই সঠিক আনসার বলেছেন, সুন্দর, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। এবারে আসেন, এই যে বীজগণিতিক যে রাশি আছে, বীজগণিতিক রাশির হচ্ছে অনুপাত, বীজগণিতিক রাশির লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু, গসাগু লসাগু। তাহলে এ একটা a স্কয়ার, a প্লাস b, কি বলছিলাম বলেন তো, প্রত্যেকটা জায়গা থেকে কমন নিব এবং যেটা নাই সেটাও নেব, এটা লসাগুর। আর গসাগুর বেলায় শুধু কমন নিব, সর্বোচ্চ বড়টা কমন নিব, যেহেতু লসাগু বড় করতে বলছে, এ আছে সব জায়গায়, এ নিলাম,
সর্বোচ্চ আছে কি স্কোয়ার, দুইটা এ আছে, দুইটা এই নিলাম, এ প্লাস বি আছে, এ প্লাস বি নিলাম। আমার কোনোটাই যেন বাদ না পড়ে, কোনোটাই যেন বাদ না পড়ে। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি এটা কি নিছি, হ্যাঁ এও আছে, এ প্লাস বিও আছে। এ স্কোয়ার কি নিছি, হ্যাঁ এ স্কোয়ার আছে। এ কি নিছি, হ্যাঁ এ আছে। যখন প্রত্যেকটাই আমি এখান থেকে বের করতে পারবো তখন সেটা হয় হচ্ছে লসাগু। আর গসাগু মানে খালি কমন, সবচেয়ে বড় কমনটা নিব। যদি এটার গসাগু বের করতে বলতো, যদি গসাগু বের করতে বলতো তাহলে গসাগু, তাহলে দেখেন তো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, শুধু এ হইতো গসাগু। কারণ এ স্কোয়ার কেন না, কারণ এখানে তো শুধু একটা এ আছে, এখান থেকে তো এ স্কোয়ার কমন নিতে পারবো না, এখান থেকে তো এ স্কোয়ার কমন নিতে পারবো না। সো এখানে এ প্লাস বি তো কোনোটাতেই নাই। সো গসাগু হচ্ছে এ, লসাগু হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি। এগুলা কিন্তু আসবেই, নিবন্ধন পরীক্ষা মানে এগুলো আসবে, প্রাইমারি পরীক্ষা মানে এগুলো আসবে, ঠিক আছে? প্রাইমারি পরীক্ষা মানেই হচ্ছে এগুলো আসবে, প্রাইমারি পরীক্ষা মানেই এগুলো আসবে, নিবন্ধন মানে এগুলো আসবে। এবার দেখেন এ ইকুয়াল যদি 3 হয়, এর ভ্যালু 3 হয়, তাহলে এ এর উপরে কিউব, এর উপরে কিউব মানে এ কয়টা গুণ আছে, 3টা এ গুণ আছে, এর ভ্যালু কত 3, 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27। এগুলো সিম্পল, কিন্তু কেন তারপরেও দেওয়া হচ্ছে, কারণ পরীক্ষাতে এগুলোও আসে আর এগুলো আপনার বেসিক ঠিক করবে, এগুলো আপনার বেসিক ঠিক করবে। বলেন লগ দেওয়া আছে, লগ 10 ভিত্তিক এক্স ইকুয়াল কত -2, আর্গুমেন্ট হচ্ছে এক্স দেওয়া আছে। তাহলে এইগুলাতে কি হয়, লগ যখন উঠে যায় এই এক্স এই পাশেটা দিয়ে আমার কি হয়, সোয়াপিং হয়, প্রতিস্থাপন হয়। তার মানে এইটার উপরে এটা চলে আসে, তাহলে 10 এর উপরে আগে এক্স ছিল, এখন 10 এর উপরে -2 হবে আর এক্সটা এই পাশে চলে যাবে। তার মানে এই উপরে এই দুইটা হচ্ছে সোয়াপিং হবে, ঠিক আছে? তাহলে আমরা আপনাদেরকে দেখেছিলাম x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার n ইকুয়াল 1 বাই x টু দি পাওয়ার n। সো x টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1 বাই 10 এর উপরে স্কয়ার ইকুয়াল হচ্ছে আমার x। তাহলে 10 এর উপর স্কয়ার মানে একের ডানে দুইটা শূন্য, এটা x এর ভ্যালু। 1 কে যদি 10 দিয়ে ভাগ করেন, এক ঘর আগে দশমিক, একের ডানে যদি দুইটা শূন্য থাকে তাহলে দশমিকের পরে দুইটা অঙ্ক থাকবে, একের ডানে যদি 3টা শূন্য থাকে তাহলে দশমিকের পরে 3টা অঙ্ক থাকবে, দুইটা শূন্য আর একটা 1, 3টা। একের ডানে যদি আমার 4টা থাকতো তাহলে দশমিকের পরে 3টা শূন্য আর একটা, মানে মোট 4টা অঙ্ক থাকবে। তাহলে দশমিকের একের ডানে যে কটা শূন্য থাকবে দশমিকের পরে সেই কটা অঙ্ক থাকবে, সেই কটা ডিজিট থাকবে, ঠিক আছে? তাহলে একের ডানে দুইটা শূন্য মানে দশমিকের পরে দুইটা ডিজিট, ক নাম্বার হচ্ছে আনসার, রাইট। এবার এই প্রশ্নটা দেখুন, কোন পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে, 42% পরীক্ষার্থী গণিতে ফেল করলো, মানে ফেল, খারাপ খবর দিচ্ছে। 100 জনে 52 জন ফেল করছে ইংরেজিতে, 42 জন পড়ছে হচ্ছে গণিতে, উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 17 জন। তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে? উভয় বিষয়ে, একটা ছিল ইউনিয়ন আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে উভয়, ইউনিয়ন মানে কোনো একটি, অন্তত একটা, ঠিক আছে? অন্তত বলা যাবে না, কোনো একটা, অন্তত মানে আর একটা, অন্ততর মধ্যে সবগুলাই থাকে, যে অন্তত একটা অথবা সবগুলা হইতে পারে। তাহলে ইংরেজিটা আমরা ইউ দিলাম আর ম্যাথটা হচ্ছে আমরা এম দিয়ে ইউনিয়ন দিয়ে দিলাম। তাহলে আপনাদেরকে ছোটবেলায় যদি মনে থাকে ভেনচিত্র দিয়ে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমি আপনাদেরকে একটু ভেনচিত্র আঁকা একটু বোঝানোর চেষ্টা করি, যদি একটু সময় বেশি লাগবে, তারপরে একটু আমি চেষ্টা করছি। একটু বোঝার চেষ্টা করেন, ভালো লাগবে। এইটা ইংরেজি, এইটা ম্যাথ। ইংরেজিতে টোটাল ফেল করেছে 52 জন, ম্যাথে হচ্ছে 42 জন, আর দুই বিষয়ে ফেল করেছে 17 জন। চিন্তা করেন। এখন এই 52 মধ্যে কিন্তু, এই 52 জনের মধ্যে কিন্তু এই 17 জন আছে,
কারণ ইংরেজিতে শুধু ইংরেজিতে 52 জন, কিন্তু এর মধ্যে 17 জন আবার স্টুডেন্ট আছে ওই চোরগুলা ও ম্যাথেও ফেল করছে, খালি ইংরেজিতে না। মানে এই 52 জনের মধ্যে 17 জন আছে চোর স্টুডেন্ট, ঠিক আছে, ওদেরকে পড়া চোর, মানে অন্য চোর না, পড়া চোর। এত পড়া চোর, কোনো পড়াই করে না। আর এরা ধরেন একটু আনপ্রফেশনাল, মানে সিজনাল বলতে পারে, যে গণিতে একটু চুরি করছে কিন্তু ইংরেজিতে পড়ছে। ধরেন এই 52 জন ইংরেজিতে ফেল করছে, এর মধ্যে 17 জন আছে ওই বেটার আসলে গণিতেও ফেল, একদম চোর স্টুডেন্ট এই 17। এই 42 জন স্টুডেন্ট আছে, এই 42 জন হচ্ছে গণিতে ফেল করছে। ওই যে চোর আছে 17 জন, ওরা তো আবার ইংরেজিতেও ফেল করছে। এখন আপনি যদি বলি যে শুধু ইংরেজিতে ফেল করছে কয়জন, তাহলে এই 52 থেকে 17 বিয়োগ করতে হবে। তাহলে 52 থেকে যদি 17 বিয়োগ করে দেন তাহলে কয়জন? 35 জন। এই 35 জন কিন্তু আপনার শুধু ইংরেজিতে। 42 থেকে যদি 17 বিয়োগ করে দেন তাহলে কয়জন? তাহলে কিন্তু 25 জন থাকে, এরা কিন্তু শুধু গণিতে ফেল করছে। তার মানে এরা বাই চান্স গণিতে ফেল করে গেছে কিন্তু ইংরেজিতে পাশ করছে, আবার এরা ইংরেজিতে ফেল করে গেছে 35 জন কিন্তু গণিতে পাশ করছে। আর এই চোরগুলা দুইটাতেই ফেল করছে। তাহলে মোট কয়জন ফেল করতেছে দেখেন তো, মোট ফেল করতেছে এই 35 জন ইংরেজিতে, 25 জন হচ্ছে আমার কি, 25 জন হচ্ছে আমার গণিতে, আর হচ্ছে 17 জন চোর সব সাবজেক্টে ফেল করছে। যোগ করলে কত হবে? 35 আর 25, তাহলে 45, 55, 60 আর হচ্ছে 77 জন। এরা আসলে ফেল করছে, ওদের গায়ে ফেলের দাগ আছে, কোনো না কোনো সাবজেক্টে ফেল করছে, অথবা দুই সাবজেক্টেই ফেল করছে। কয়জন? এই 77 জন। এবং এই 77 জন, 100 জন মোট, 100 থেকে 77 বিয়োগ করলে যেই 23 জন থাকতেছে ওরা হচ্ছে আসলে ভালো স্টুডেন্ট, ওরা সব সাবজেক্টেই পাস করছে। এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন ব্যাপারটা দেখেন, এই 45-এর মধ্যেও 17 আছে, এই 45-এর মধ্যেও 17 আছে। তো আপনি যদি এই 52-এর মধ্যেও 17 আছে, এই 45-এর মধ্যেও 17 আছে। এজন্য আপনি যদি 52 আর 42 যদি যোগ করেন তাহলে কিন্তু 17 জন চোর কিন্তু দুই জায়গাতেই ঢুকছে, গণনা ভুল হবে। এজন্য একবার বিয়োগ করে দিচ্ছি, যে আমি 17তে একবার নিলেই হবে। তো আমি এই 52-এর মধ্যেও 17 আছে, 42-এর মধ্যেও 17 আছে, দুই জায়গাতে 17 আছে, এজন্য একটা 17 বিয়োগ করে দেই। এজন্য এই সূত্রটা আমরা ছোটবেলায় শিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি বুঝলে সূত্রের প্রয়োজন হয় না। বুঝলে আপনি কি করবেন? এই 52 এই 42 যোগ করবেন, 17 বিয়োগ করে দিবেন। 52 আর 42 যদি আপনি যোগ করেন তাহলে 94, 94 থেকে 17 যদি বিয়োগ করে দেন তাহলে 77। এই 77 জন কোনো না কোনো বিষয়ে ফেল করছে, তাহলে 100 থেকে 77 বিয়োগ করলে 23 জন, এরা সব বিষয়ে পাস। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন? বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। 1 থেকে 99 পর্যন্ত আজকে 1 থেকে 99, 1 2 3 4 ... n যদি হয় ন্যাচারাল, একে স্বাভাবিক সংখ্যা বলা হয়। কি সংখ্যা? স্বাভাবিক, ইংরেজিতে ন্যাচারাল, স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যার সমষ্টি, এই সংখ্যা যদি হয় তাহলে ... n পর্যন্ত যদি হয়, এই সমষ্টি হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর ভ্যালু কত পর্যন্ত গেছে? 99 পর্যন্ত গেছে। তাহলে হবে 99 গুণন 99 যোগ 1, তার মানে 100 ডিভাইডেড বাই 2। তাহলে 99 গুণন 100 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 100 কে কাটলে 50, তাহলে 99 গুণন 50, তাহলে 4950। 4950 হচ্ছে আনসার। যাদের মাথায় নাই এটা লিখে নেন, মাথায় থাকলেও লিখে নেন। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন এই যে সমীকরণ সলভ করার প্রশ্নটা দেখেন, এটা 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু। এখন আপনি একটাকে ওই সাইডে নিয়ে যেও করতে পারেন, অথবা এক সাইডেও করতে পারেন। যখন দুইটা রাশির গসাগু মানে দুইটার গুণ করে দিবেন। কেন? কারণ এই দুইটার মধ্যে কোনো কমন যায় না। একটু আগেই অনুপাতে আপনার এখানে কি দুইটা রাশি, একটা x একটা x প্লাস 1, কোনো কি কমন আছে? কমন নাই, সুতরাং দুইটার গুণই হবে আমার কি? লসাগু মানে সবগুলোই থাকতে হবে। সো x দিয়ে ভাগ করলে x হয় শুধু এইটা, তাহলে উপরে থাকবে 3 ইন্টু এক্স প্লাস 1, কারণ x দিয়ে x এ ভাগ করলে x চলে যায়, এই রাশিটা থাকে, এইটা এখানে আমি দিয়ে দিলাম 3 এর সাথে গুণ, প্লাস x প্লাস 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এইটা কেটে যায়, শুধু x থাকে, 4 এর সাথে x ইকুয়াল টু। এখন আমাদের নিচে কি x আর x গুণ করলে x স্কয়ার, x আর 1 গুণ করলে x, এবার 3x এর সাথে গুণ করলে 3x, 3 গুণন 1 3 প্লাস 4x
ইকুয়াল হচ্ছে 2। এবার আর গুণ করি, 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে। এই পাশে থাকতেছে 3x আর 4x 7x প্লাস 3, এই পাশে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x। এবার যদি আমরা সবগুলো এক সাইডে নিয়ে যাই, এইগুলো ওই পাশে নিয়ে যাই, যেহেতু সবচেয়ে বড় ঘাত হচ্ছে x স্কোয়ার, তাহলে এই পাশে আমরা যদি নিয়ে যাই তাহলে থাকতেছে 2x স্কোয়ার। এই যে 7x এই পাশে আসলে -7x, তাহলে -7x প্লাস 2x, তাহলে হবে কত -5x। তাহলে 2x স্কোয়ার -5x, তারপরে হচ্ছে আমাদের এই 3টা এই পাশে আসলে -3 ইকুয়াল 0। দেখেন এই সমীকরণটা সমাধান করা লাগবে, মিডিল ফ্যাক্টর করবেন। মিডিল টার্ম করলে আসছে কত 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 2x স্কোয়ার, তারপরে হচ্ছে -6x প্লাস x -3 ইকুয়াল 0। 2x যদি আপনি কমন নেন x -3 প্লাস 1 যদি কমন নেন x -3, তাহলে আসতেছে কত 2x প্লাস 1 আর x -3 ইকুয়াল 0। তাহলে x -3 ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল 3। এই যে পেয়ে গেছেন একটা x এর মান, তাহলে 3 হচ্ছে আনসার। আর একটা ভ্যালু থেকে x কত পাবেন, x ইকুয়াল পাবেন -1/2। তো অপশনে হচ্ছে 3 আছে, 3 হবে আনসার। ইয়েস, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করবেন, দ্রুত করতে পারবেন, প্র্যাকটিস করবেন, দ্রুত করতে পারবেন। এবারে আসেন দেখেন রেখার কয়টি প্রান্তবিন্দু আছে। রেখার কোনো প্রান্তবিন্দু নাই, মুখস্থ রাখেন। রেখা অসীম পর্যন্ত যাইতেই থাকবে, এটা হচ্ছে রেখা। আর রেখাংশ মানে ওর প্রান্তবিন্দু আছে, রেখাংশ মানে প্রান্তবিন্দু আছে, দুইটা প্রান্তবিন্দু। রেখা রেখাংশ, ঠিক আছে, রেখা রেখাংশ। স্থূলকোণী ত্রিভুজের কয়টি স্থূলকোণের সংখ্যা? স্থূলকোণের ত্রিভুজ মানে একটা কোণ 90 চাইতে বড়, স্থূলকোণ মানে গ্রেটার দেন 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। একটা কোণ যদি আমার 90 চাইতে বড় হয় তাহলে আর দুইটা অবশ্যই ছোট ছোট কোণ। সো স্থূলকোণী ত্রিভুজের একটাই হচ্ছে আমার স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ হচ্ছে একটাই। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায় বলেন? গত ক্লাসেই কিন্তু পড়িয়েছি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সর্বোচ্চ কয়টা আঁকাইতে পারবেন? 2টা আঁকাইতে পারবেন, 2টা স্পর্শক। এগুলা গত ক্লাসে কিন্তু আলোচনা করছি বৃহৎভাবে। 2টি স্পর্শক। এ ইকুয়াল 45 ডিগ্রি হলে cos স্কয়ার এ, cos স্কয়ার এ মানে কি cos এ গুণন cos এ, দুইটা cos এর গুণফল, তাহলে cos স্কয়ার এ। যেমন x স্কয়ার করলে x গুণন x, তাহলে cos 0 ডিগ্রির মান কত 1, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 45 এর মান কত 1/√2, cos 60 ডিগ্রির মান কত হাফ, cos হচ্ছে 90 ডিগ্রির মান কত 0, মানে সাইনের উল্টা, সাইনের উল্টা। তাহলে cos a তার মানে 1/√2 গুণন 1/√2, তাহলে √2 গুণ করলে 2, সুতরাং হাফ হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। আজকের দিনের হোমওয়ার্ক অন্তত যাদের মুখস্থ নাই এইগুলো মুখস্থ করেন। সাথে cos θ যদিও লিখে দিছিলাম, cos θ মানে ভূমি বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এগুলো মুখস্থ করেন। ডে বাই ডেতে যেন আপনার আপডেট হয়, ঠিক আছে। এবার দেখেন x such that x, এই যে in এইটা অ্যাকচুয়ালি বোল্ড লিখতে না পারলে এইভাবে টাইপ করা হয়। এইটা মানে বোঝা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে ওই যে স্বাভাবিক সংখ্যা যেটা বলতেছে, আজকেই কয়েকবার আলোচনায় আসছে 1 2 3 4 ... পূর্ণ সংখ্যা। তাহলে কি এই in থাকুক অথবা n মোটা করা, এখানে দেখবেন ডাবল করার মতো বোল্ড করা থাকে, এইটাই আসলে টাইপ করতে না পারলে তখন এইভাবেও লেখা হয় ন্যাচারাল নাম্বার। তাহলে x such that x এটা বিলংস বা such that, ঠিক আছে, এই such that এটা সরি x belongs n, তার মানে x অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যের কোনো সংখ্যা, যেটা আসলে such that যেটা 2 এর চাইতে বড় হবে 6 এর চাইতে ছোট হবে। তাহলে 2 এর চাইতে বড় 3 4 5, 6 এর চাইতে ছোট অথবা সমান হবে, তাহলে 6 3 4 5 6। আবার b বলতেছে, bও হচ্ছে আমার কত ন্যাচারাল নাম্বার যেটা জোড় সংখ্যা এবং যেটা 8 এর চাইতে সমান অথবা ছোট, 8 এর চাইতে, তাহলে জোড় সংখ্যা 2 দিয়ে শুরু, 2 4 6 8, ঠিক আছে। এখন বলতেছে এ ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে কমন কে কে আছে, দেখেন কমন দেখতে পাচ্ছি আমরা 4 দেখতে পাচ্ছি কমন, তারপরে 6 দেখতে পাচ্ছি কমন, 4 আর 6 দেখতে পাচ্ছি কমন, ঠিক আছে।
তাহলে খ নাম্বার, এগুলো অবশ্যই যেহেতু সেট সেট সবসময় থাকে সেকেন্ড ব্র্যাকেটে, একদিন কিন্তু এটা আলোচনা করেছি। ফার্স্ট ব্র্যাকেট কি, থার্ড ব্র্যাকেট কি, সেকেন্ড ব্র্যাকেট কি। সেকেন্ড ব্র্যাকেট মানেই হচ্ছে সেট, সেকেন্ড ব্র্যাকেট মানেই সেট। এই আলোচনাগুলো নোট ডাউন করে রাখবেন, না হলে কিন্তু আপনার আসলে কাজে দিবে না। এবারে ত্রিভুজের সংখ্যা গণনা, ত্রিভুজের সংখ্যা গণনা, ত্রিভুজের সংখ্যা গণনা। সংখ্যা গণনার ক্ষেত্রে আপনাদেরকে টেকনিক শিখিয়েছি কি, যে এক সাইড থেকে শুরু করবেন, ছোটগুলা গুণা শুরু করবেন। যেমন এই ছোটটা, এইটা হচ্ছে আমার 1 নাম্বার দিলেন, তারপরে এই যে এইটা আমি 2 নাম্বার দিলাম, তারপরে এটা দিলাম 3 নাম্বার, তারপরে আমি এইটা যত ছোটগুলা যে কয়েকটা করা যায় 4 নাম্বার দিলেন, তারপর আর একটা ছোট ত্রিভুজ, এটা 5 নাম্বার, তারপরে এই ছোট ত্রিভুজ কয় নাম্বার, 6 নাম্বার। তাহলে 1 2 3 4 5 6 এগুলা নিজে নিজেই ছোট ছোট একটা হয়ে একটা ত্রিভুজ। তাহলে 6টা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এরপরে আসেন, এই দেখেন আমরা যদি এই দিক দিয়ে যাই, এই যে 2 আর 3, এই 2 আর 3 মিলাই কিন্তু আর একটা ত্রিভুজ বানাইতে পারি। দুইটা করে কয়টা ত্রিভুজ বানাইতে পারি, 2 আর 3 মিলাই ত্রিভুজ বানাইতে পারতেছি। তারপরে এই যে 4 আর 5 মিলাই কিন্তু এইদিকে আর একটা ত্রিভুজ বানাইতে পারতেছি। তাহলে 4 আর 5 মিলায়। আবার দেখেন তো এই নিচে 1 আর 6 মিলায় আর একটা ত্রিভুজ বানাইতে পারতেছি। তো আমরা কোন ফর্মুলায় যাচ্ছি, একটা একটা করে ত্রিভুজ বানাইলাম, তারপরে 2টা ত্রিভুজ মিলায় আবার জোড়া দিয়ে কয়টা ত্রিভুজ বানাইতে পারছি, 2টা মিলায় আমরা 3টা, এর বেশি কিন্তু আর পারতেছি না। এবারে আসেন আমরা 3টা করে নিয়ে দেখি কয়টা ত্রিভুজ বানাইতে পারতেছি। দেখেন আমরা যদি এই যে এইটা কিন্তু একটা ত্রিভুজ, তার মানে 2 3 4, দেখেন 2 3 4 মিলে একটা ত্রিভুজ বানাইতে পারতেছি। আবার আমরা কিন্তু এইটাও একটা ত্রিভুজ বানাইতে পারতেছি, তার মানে 3 4 5 ত্রিভুজ বানাইতে পারতেছি। আবার এই দিকে কিন্তু আমরা একটা ত্রিভুজ বানাইতে পারতেছি, 4 5 6 4 5 6 ত্রিভুজ বানাইতে পারতেছি। এবার এই দিকে যদি আমরা চলে আসি, তাহলে আর একটা ত্রিভুজ বানাইতে পারছি, এই দিকে 1 6 5, তাহলে 1 6 5, তার মানে এইটা। এবার দেখেন এই দিকে একটা ত্রিভুজ বানাইতে পারতেছি। আপনি এক দিক থেকে মনে করতে হবে আমরা এই দিক থেকে শুরু করছি, সরি এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি। আপনি কিন্তু নিচ থেকেও শুরু করতে পারতেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনি কই থেকে শুরু করছেন। আমরা এখানে একটা মার্কিং করলাম, আমরা এই দিক থেকে শুরু করছি। তাহলে আমার আছে, এবার আমরা কি করতে পারি, 2 1 6, তার মানে 1 2 6, এইটা একটা ত্রিভুজ। এবার দেখেন এই সোজা 1 2 3 একটা ত্রিভুজ, দেখেন 1 2 3 আমরা নেই নাই, 1 2 3 কিভাবে গেলাম, আমি এই সাইড থেকে যে একবার ঘুরে আসলাম। না হলে কিন্তু এইবার একদিকে নিচ্ছেন, ওইদিকে একবার নিচ্ছেন, এই কাজটা করিয়েন না। অবশ্যই এক সাইড থেকে নেবেন, আপনি যে এখান থেকেই নেবেন ব্যাপারটা তা না। আপনি এই 1 2 3 দিয়েই শুরু করতে পারতেন, 1 2 3 দিয়েই শুরু করতে পারতেন। তো এই সাইড দিয়ে নিতেন, এইভাবে ঘুরে আসতেন। আমি এখান থেকে নিছি, এইভাবে ঘুরে আসছি, কোনোটা বাদ পড়ে নাই। 3টা দিয়ে দেখেন আর তৈরি করা যায় না। এবার 4টা দিয়ে কি তৈরি করা যায়, 1 2 3 4, কোনো 4টা দিয়ে কোনো ত্রিভুজ বানানো যাবে না। তখন সবগুলা দিয়ে আবার একটা বড় ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা একটা বড় ত্রিভুজ, এটা মেন ত্রিভুজ। তার মানে 1 2 3 4, ঠিক আছে 3 4। তাহলে দেখেন এখানে কয়টা, এখানে 6টা, এখানে কয়টা 3টা, এখানে কয়টা 6টা, 1 2 3 4 5 6, এখানে কয়টা একটা। তাহলে 6 6 12 3 15 1 16, 16টা। এবার দেখেন এখন শর্টকাট অনেকে এরকম করে মাথায় রাখতে চায়, মানে মুখস্থ করতে চায়। যদি ভিতরে মধ্যমা কয়টা থাকে, 3টা থাকে, তাহলে ত্রিভুজ হয় 16টা। আর যদি ভিতরে মধ্যমা দেওয়া থাকতো 2টা, এইরকম ভাবে থাকতো, তাহলে থাকতো হচ্ছে 8টা ত্রিভুজ। এরকম করে আপনি করতে পারতেন। যদি ভিতরে মধ্যমা একটা থাকতো, তাহলে দেখতেন কয়টা, 5টা ত্রিভুজ তৈরি হয়েছে। এইভাবে আপনারা করতে পারতেন। শর্টকাট কি, এইটার শর্টকাট হচ্ছে এই যে মধ্যমা যদি 3টা থাকে, তাহলে হচ্ছে কয়টা, 16টা ত্রিভুজ থাকবে, মুখস্থ করা। আপনাকে আমি শর্টকাটই শেখালাম, এইটাই হচ্ছে সঠিক ওয়েতে যাওয়া, ঠিক আছে। আপনারা জানেন বিসিএস এর রিটেনে কিন্তু আপনার এই মানসিক দক্ষতা থেকে আসবে। আর আরো শর্টকাট হচ্ছে এই যে 3টা মধ্যমা থাকলে লিখে নেন, 3টি মধ্যমা থাকলে এই যে ভিতরে যেগুলো আছে, তাহলে হচ্ছে কয়টা ত্রিভুজ, 16টা ত্রিভুজ হয়। এখন আপনি যদি এই শর্টকাট চেয়ে থাকেন, তাহলে মুখস্থ করেন। আর যদি মনে করেন না নিজের ক্যাপাসিটি বাড়াবো, তাহলে অবশ্যই যেটা করলাম, ক্লাসটা প্রয়োজনে আর একবার দেখে এক সাইড দিয়ে যাবেন। সকল ইনস্ট্রাকশন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে, দেখেন দেখতেই পাচ্ছেন, একটা আলফাবেট,
একটা সংখ্যা, আর একটা আলফাবেট, আর একটা সংখ্যা। এখন সংখ্যার দিকে আপনি নজর দেন, 3, 6, 9, 12, 15, 18, আপনি বোঝা শেষ যে পরের সংখ্যা কত হবে, 3 করে করে বাড়তেছে, তাহলে পরের সংখ্যা কত হবে, অবশ্যই 18 আর 3 21 হবে, আপনার বোঝা শেষ। এখন প্রথমটা টি, তারপরে কিউ, তারপরে এন, তারপরে কে, তারপরে এইচ, তারপরে ই, তারপরে কোনটা হবে আপনি দেখলে বুঝতে পারবেন যে কমতেছে, মানে নিচের দিক থেকে আলফাবেট নিচের দিক থেকে উপরের দিকে আসতেছে। কিন্তু কত করে হবে এটা চিন্তা করলে অনেকক্ষণ লাগবে। আপনি এ বি সি ডি ই, এই জন্যই যত দ্রুত লিখতে পারেন, এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখেন লিখে ফেলছি। এটা আমি বলছি যে অন্তত যেন আপনি 15 সেকেন্ডের মধ্যে লিখতে পারেন, আরও জোরে লিখতে পারবেন। তাহলে প্রথমটা আছে টি, তারপরেরটা আছে কি কিউ, তারপরেরটা আছে কি এন, তারপরেরটা আছে কি এন এর পরে কে, তারপরেরটা আছে কি এইচ, তারপরেরটা আছে কি ই। এখন আপনি দেখলে দেখেন ভিতরে কয়টা করে থাকতেছে, 2টা করে, ভিতরে কয়টা করে, 2টা করে, তাহলে আরো 2টা ফাঁকা থেকে বি হবে আনসার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। আপনি ওই যে 15 সেকেন্ডে এটা লিখছেন, আর এটা বের করতে লাগবে 5 সেকেন্ড, 20 সেকেন্ডে আপনার উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যারা শর্টকাট বলেন, শর্টকাট তো মুখস্থ থাকবে না যদি আপনার টেকনিকটা না জানেন। ঠিক আছে, বেসিকও জানতে হবে। এবার দেখেন এফএসসি এই জাতীয় যদি কোনো সংখ্যার সাথে রিলেটেড থাকে, আপনাদেরকে কি বলেছি যে এ কে 1 ধরবেন, অথবা এই 1 ধরে যদি না মিলে একে 26 ধরবেন, 26 থেকে এক এক করে কমবে, 25, বি হচ্ছে 25, তারপরে 23, 1 ধরেই মিলে যাবে অথবা পরেরটা থেকে মিলে যাবে, না হলে 1, 3, 5 নির্দিষ্ট সংখ্যক বাড়তেও পারে। এখন এফ কত নাম্বার বর্ণ, 6 নাম্বার, এ কত নাম্বার, 1 নাম্বার, সি কত নাম্বার, 3 নাম্বার, ই কত নাম্বার, 5 নাম্বার, তাহলে সি 3, ই কত 5, দেখেন 6, 1, 3, 5 দেওয়া আছে, মিলে গেছে। বি কত নাম্বার, বি 2 নাম্বার, এইচ কত নাম্বার, ই এফ, এফ 6 নাম্বার, জি এইচ 8 নাম্বার, এ কত নাম্বার, 1 নাম্বার, আই কত নাম্বার, জি এইচ আই 9 নাম্বার, 2, 8, 1, 9, 6 খ নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের দিনের 175টা হচ্ছে প্রশ্ন। অবশ্যই নোট করতে হবে, কারা কারা নোট করেছেন একটু জানাবেন। ক্লাস আমরা শেষ করছি, পরবর্তীতেও আমি দেখি যে আপনাদের মন্তব্য, এবং ডে বাই ডে ম্যাথে আপনাদের উপকৃত হচ্ছে কি না, এবং আপনার ব্রেন ডাইনামিক হচ্ছে কিনা এটা জানাবেন। আপনাদের এই যে জোরে না বলে তো উপায় নাই, 2টা কারণে জোরে বলতে হয়। প্রথমত, আপনাদের পড়াশোনা না করতে করতে ব্রেন হচ্ছে হয়ে গেছে, জং ধরে গেছে, যেটাকে বাংলায় বললে হয়, মানে গ্রাম্য বাংলায় বললে। দ্বিতীয়ত, আপনারা আসলে কি পরিমাণ ডাইনামিক হওয়া লাগবে এইটা নিজে বুঝতে পারবেন। এইটাই হচ্ছে লেভেল, যে অন্তত এই দ্রুত যে বলতেছে এগুলো আমার ব্রেন ধরতে পারতেছে না কেন, সো আমার এই সক্ষমতা অর্জন করতে হবে। ধরেন এইটা বোঝাটাই আপনার হচ্ছে কি আপনার চ্যালেঞ্জ একটা, যে ম্যাথ ক্লাসে যে দ্রুত বলে যাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। এখন বিরক্ত লাগলে ওইটা আপনারা পরে বুঝতে পারবেন। মানে সব জায়গাতে লাইফে যে আপনার ব্রেন ডাইনামিক না হইলে আপনার কত দুর্বলতা, এবং এইটা আপনার প্রত্যেকটা স্টেপে আপনাকে ভোগাবে। লাইফ মানে সব জায়গায় যাবেন, মানে লাইফ এত আস্তে চলে না, তো লাইফ অনেক দ্রুত চলে। এজন্যই একটু চেষ্টা করবেন। আজকে একটু ইজিলি, গত 4টা ক্লাস অনেক জটিল লাগছিল। আচ্ছা, এইটা দেখবেন যে এই যে জটিল লাগতেছে, ডে বাই ডে আপডেট হচ্ছে কিনা। আমরা তো আপনার জন্য দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে 30টার মতো ক্লাস হবে, আজকে তো 5ম ক্লাস, অডিয়েন্স কিন্তু কমবে আমরা জানি। এই জন্যই শুরুতে বলছিলাম, আপনারা অনেকে বলছিলেন যে আমরা হারাই যাব কিনা, আমরা বলেছিলাম আমরা হারাবো না। আপনারা কয়জন থাকতে পারবেন এইটাই হবে মানে মেন চ্যালেঞ্জ। অনেকে হারাই যাবে। ধরেন গণিতে আমি বারবার বলি নোট করতে হবে, নোট করতে হবে, তো যারা নোট করেন না তারা তো বলবেন যে না, নোট করতে হবে, না করলে নাকি মানে উপকৃত হব না, ওর ক্লাসই করবো না। ঠিক আছে, এই জন্য কিন্তু দেখবেন যে গণিত ক্লাসে আমি হয়তো একটু বেশি কি কড়া কথা বলি, অথবা দেখা যাচ্ছে যে বলি নোট করতেই হবে, তো দেখবেন যে গণিতে কি মনে করবে যে না, নোট ছাড়া যেহেতু করে উপায় না, অ্যাকচুয়ালি আসলে কাজে দিবে না। আমি আপনাকে নোট করতে বলি, নোট ছাড়া ক্লাস করতে নিষেধ করি, এর মানে এই না যে আপনি ক্লাস করবেন না। আপনাকে বলি এর মানে এটাই মানদণ্ড যে
অবশ্যই নোট করতে হবে আপনার ভালোর জন্য। তো আজকে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।